আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ফ্রি যাচাই ক্লাসে। এটা আসলে আমাদের মেডিকোর একটি নতুন আয়োজন, যেখানে আমরা সেকেন্ড টাইমার মেডিকেল প্রিপারেশন যারা মেডিকোতে শুরু করতে চাচ্ছ, আমাদের ক্লাসগুলো কেমন এবং এখান থেকে তুমি কিভাবে সাহায্য পেতে পারো সেই জিনিসগুলো নিয়ে আমরা কিছু ফ্রি যাচাই ক্লাস দিচ্ছি। আমাদের 4টা যাচাই ক্লাসের আজকে সেকেন্ড যাচাই ক্লাস। আমি ডক্টর মাহমুদ হাসান তনিম, ঢাকা মেডিকেল কলেজ আছি আজকে তোমাদের সাথে। আজকের যাচাই ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা উদ্ভিদ বিজ্ঞানের সবচাইতে বড় চ্যাপ্টার। সেটা চ্যাপ্টার নাম্বার 9, যেটাকে আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব নামে জানি। এই উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটা আমাদের এইচএসসি লাইফে এবং পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন লাইফে আমরা সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হই। কারণ এত বড় একটা চ্যাপ্টার, এটা কোন জায়গা থেকে শুরু করতে হবে, কতটুকু পড়তে হবে, আর কতটুকু পড়লে আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমার কমন পড়বে, এই জিনিসটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে পারলে আমি আশা রাখতে পারতেছি যে এই কনফিউশন তোমাদের দূর হবে এবং তোমরা বুঝতে পারবা যে আসলে কতটুকু পড়লে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই চ্যাপ্টার থেকে সবগুলো কোয়েশ্চেন আনসার করতে পারবো। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের চ্যাপ্টারের ক্লাসটার যে লেকচার পিডিএফ, এটা মেইনলি আমরা হাসান স্যারের বইকে ফলো করতেছি, একদম লেটেস্ট এডিশনের পিডিএফ, এবং সাথে সাথে কিছু কিছু জায়গায় আমি সেকেন্ড বুকেরও হেল্প নিব। তো ক্লাস করতে করতে সেটা আশা করি তোমরা দেখতে পাবো। তো চলো শুরু করে দেওয়া যাক। আমরা শুরু করবো একদম চ্যাপ্টারের শুরুতে। আগে চ্যাপ্টারটা নিয়ে একটু বেসিক ধারণা দিয়ে নিই। পুরো চ্যাপ্টারটাতে মোটামুটি 4টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। সেই চ্যাপ্টার টপিকগুলো হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, প্রসেদন, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। তো এই 4টা টপিক থেকেই মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন কম বেশি আসে। তবে যদি ইম্পর্টেন্সের কথা বলো যে ভাইয়া কোন টপিকটা থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসছে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে সালোক সংশ্লেষণ থেকে, তারপর শ্বসন, তারপর প্রসেদন এবং সবশেষে হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। আমরা চ্যাপ্টারটার 4টা টপিকই আজকে টাচ করে যাব এবং সবগুলো টপিকের কোন কোন জায়গাগুলো আসলে তোমাকে ইম্পর্টেন্স দিয়ে পড়া দরকার ভাইয়া বলতে বলতে যাব। তো চলো একদম শুরুতেই চলে আসি। দেখো, উদ্ভিদ শারীরতত্ত্বের শুরুতেই একটা বিজ্ঞানীর নাম দিয়ে আমরা শুরু করব। বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী স্টিফেন হেইলস। তো এই বিজ্ঞানী স্টিফেন হেইলস, ওনাকে বলা হয় উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। তাহলে এখান থেকে জাস্ট একটা কোয়েশ্চেন তুমি মনে রাখবা যে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক কাকে বলা হয়। উত্তর হচ্ছে স্টিফেন হেইলস, বিজ্ঞানী স্টিফেন হেইলস। এরপর আমরা চলে যাই খনিজ লবণ পরিশোষণ টপিকটাতে। খনিজ লবণ পরিশোষণ টপিকের শুরুতেই তোমরা খেয়াল করলে দেখতে পাবা এখানে বলা হয়েছে যে একটা উদ্ভিদের জন্য কতটা উপাদান অত্যাবশ্যকীয়। দেখো লেখা আছে একটা উদ্ভিদের জন্য টোটাল 17টা উপাদান হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান। আচ্ছা, এই অত্যাবশ্যকীয় উপাদানগুলো একটু পরেই আমরা এগুলোর শ্রেণী বিভাগগুলো পড়ব। এগুলোকে আবার 2টা ভাগে ভাগ করা যাবে। একগুলোকে আমরা ম্যাক্রো মৌল বা ম্যাক্রো উপাদান, একগুলোকে আমরা মাইক্রো মৌল বা মাইক্রো উপাদানের মধ্যে ভাগ করব। ওইটা যখন আমরা পড়বো তখন আমরা একটু ক্লিয়ার করব। এখান থেকে শুধু তুমি এটুকু জানো যে উপাদান কয়টা, 17টা। একটু নিচে আসলেই দেখবা যে উদ্ভিদের লবণ পরিশোষণ অঙ্গের নাম দেওয়া আছে। তোমরা শুধু এতটুকু মাথায় রাখবা যে মূলের যে অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের কোষগুলো, এগুলোই লবণ পরিশোষণের সাথে জড়িত। পরীক্ষায় আসে উদ্ভিদের কোন অঙ্গ দিয়ে বা কোন অংশ দিয়ে লবণ পরিশোষিত হয়। উত্তর কি? মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল। নিচের দিকে চলে আসো। এই প্যারাটা থেকে আসলে বেশি কিছু তোমার পড়ার দরকার নেই, জাস্ট আমি 2টা কথা তোমাকে এমফাসাইজ করব। সে 2টা কথা কি কি? সে 2টা হচ্ছে এই যে মাটি থেকে উদ্ভিদ লবণগুলো শোষিত করে, এর কিছু কিছু আয়ন খুব দ্রুত গতিতে শোষিত হয় আর কিছু কিছু আয়ন খুব ধীর গতিতে শোষিত হয়। এইটুকুই আমার পরীক্ষায় আসে যে সবচাইতে দ্রুত গতিতে কে শোষিত হয়, সবচাইতে ধীর গতিতে কে শোষিত হয়। তা আমরা এটা কিভাবে মনে রাখবো? দেখো, এটা খুব আমরা ইজিলি মনে রাখতে পারি। আমরা মনে রাখবো সবচাইতে দ্রুত গতিতে শোষিত হয় কিউ, মানে কি? কুইক। আর সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয় হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, মানে KNO3। তাহলে মনে রাখবো সবচাইতে দ্রুত গতিতে যে 2টি আয়ন শোষিত হয় সেগুলো হচ্ছে পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন, যেটাকে কুইক দিয়ে মনে রাখবো। আর সবচেয়ে স্লো, মানে সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় ক্যালসিয়াম আয়ন এবং সালফেট আয়ন। তাহলে তুমি একসাথে মনে রাখো পটাশিয়াম নাইট্রেট কুইক আর ক্যালসিয়াম সালফেট স্লো। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট স্লো, পটাশিয়াম নাইট্রেট কুইক। তাহলে আশা করি এটা পারবে ইজিলি। ওকে, নেক্সটে চলে আসি। আমরা দেখবো যে নিচে ওই প্যারাটার পরের প্যারাতেই ওই যে আমরা বললাম যে 17টা উপাদান, তার শ্রেণীবিভাগটা আমরা পেয়ে যাব।
এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে আমরা বলবো ম্যাক্রোমৌল। ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বেশি, বৃহৎ, বড়। আর আরেকটা হচ্ছে মাইক্রোমৌল। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, ছোট। তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে ম্যাক্রোমৌল মানে যে মৌলগুলো আকারে বড় তা কিন্তু না। এটার মানে হচ্ছে যে মৌলগুলো উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন হয়, ঠিক আছে? আর যে মৌলগুলো উদ্ভিদের কম পরিমাণে প্রয়োজন হয় তাকে আমরা বলবো মাইক্রোমৌল, ঠিক আছে? তাহলে অপেক্ষাকৃত বেশি পরিমাণে যেটা লাগে সেটা ম্যাক্রো, আর কম পরিমাণে যেটা লাগে সেটা মাইক্রো। মনে রাখবা ম্যাক্রোমৌলের সংখ্যা হচ্ছে 9টা। ম্যাক্রোমৌলের সংখ্যা হচ্ছে 9টা, আর মাইক্রোমৌলের সংখ্যা হচ্ছে 8টা। এইটা তুমি একদম ফিক্স করে মাথায় রাখো, ম্যাক্রোমৌল 9টা, মাইক্রোমৌল 8টা। এখন দেখো এই ম্যাক্রো আর মাইক্রোমৌল বাদেও কিছু মৌল আছে যেগুলো কিছু কিছু উদ্ভিদের জন্য প্রয়োজন হয়। সেগুলোকে আমরা কি নামে রাখি? সেগুলোকে আমরা বলি উপকারী মৌল। ব্যাপারটা বুঝো। তুমি ধরো ভাইয়া যদি বলি সকালের খাবার আজকে কি দিয়ে খাইছো, তুমি চিন্তা করো, কল্পনা করো। কেউ বলবে রুটি দিয়ে খাইছি, কেউ বলবে ভাত দিয়ে খাইছি। এখন কেউ কেউ উঠে বলবে আমি বিরিয়ানি দিয়ে খাইছি, বলবে না? অবশ্যই বলবে। বলবে আমি সুলতানের কাচ্চি খাইছি, বলবে তো। তো এরকম দেখো ব্যাপারটা, যে রুটি দিয়ে খাইলেও তো আমার পেট ভরতেছে, আমার ভাত খাইলেও তো পেট ভরতেছে, আবার সুলতানের কাচ্চি খাইলেও পেট ভরতেছে। এখন যে রুটি খাচ্ছে তার জন্য রুটিটা প্রয়োজন, যা ভাত খাচ্ছে সেটার জন্য ভাত, আর যা কিছু বিশেষ মানুষ তার বিশেষ প্রয়োজন হচ্ছে ওই সুলতানের কাচ্চি। তো ওরকম এই যে বিশেষ প্রয়োজনীয় মৌল কিছু কিছু উদ্ভিদের জন্য, এদেরকে বলা হয় উপকারী মৌল। এটা সবার জন্য প্রয়োজন না। যেমন এখানে 4টার নাম আছে, আমরা এটাকে একটা সহজ ছন্দ দিয়ে মনে রাখি। আমরা ইউজুয়ালি মনে রাখি সি না কই। কি মনে রাখি? সি না কই। সি না কই। সি না কই দিয়ে কি কি ভাইয়ের সাথে সাথে বলে ফেলো। সি দিয়ে সিলিকন, না দিয়ে সোডিয়াম, কো দিয়ে কোবাল্ট, আই দিয়ে আয়োডিন। সি না কই 4টা। এই 4টাকে আমরা উপকারী মৌল বলি। পড়তে হবে যে কোনটা কার জন্য। দেখো লেখা আছে সিলিকন ঘাসের জন্য, সোডিয়াম C4 উদ্ভিদের জন্য, কোবাল্ট নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য, এবং আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য। একদম ইজি। হ্যাঁ, তাহলে খুব ইজিলি ভাইয়া বললাম, ভাইয়ের সাথে সাথে তুমি বলে ফেলো, তোমারও হয়ে যাবে। একদম ইজি। তাহলে আবারও বলি, সি না কই। সিলিকন, সোডিয়াম, কোবাল্ট, আয়োডিন। সিলিকন, সোডিয়াম, কোবাল্ট, আয়োডিন। দ্যাটস ইট। একদম সুন্দর। নিচের দিকে চলে আসো। এই যে দেখো এখানে একটা কনফিউশনের ব্যাপারে আসি। এই জায়গাটা, এটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন হবে। এখানে লেখা আছে ম্যাক্রোমৌল 10টা, মাইক্রোমৌল 8টা। এখন মাইক্রোমৌল 8টা তো মিলে গেল, কিন্তু এখানে যে ম্যাক্রোমৌল 10টা বললো, 10এ আর 8এ যোগ করলে কত হয়ে গেল? 18। হ্যাঁ, আমার তো পড়ছিলাম যে মৌল দরকার কয়টা? 10টা। আচ্ছা, এখন এই যে এখানে 10টা ধরছে, এটা উপকারী মৌলকে যোগ করে ধরছে। বুঝছি ব্যাপারটা? তাই তুমি এটা কখনো আনসার করবে না। তুমি আনসার করবা কি, আমি বলি ভাইয়া। তুমি 1 নম্বরে যদি বসে যে ম্যাক্রোমৌল কয়টা, উত্তর হবে 9টা। মাইক্রোমৌল কয়টা, উত্তর হবে 8টা। ঠিক আছে? সর্বমোটে একটা উদ্ভিদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় মৌল কয়টা? 17টা। এই 3টা তুমি সংখ্যা মনে রাখবা। তাহলে এই 10টা, এটা হচ্ছে তোমার কি, ওই যে ঘাস উদ্ভিদের জন্য বলতেছে, যে ঘাস উদ্ভিদের জন্য যেহেতু সিলিকনও দরকার হয়, তাই সিলিকন সহ ম্যাক্রোমৌল হয়ে গেল 10টা। এটার হিসাবটা হচ্ছে এইটা। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে তুমি কখন কোনটা আনসার করবা। ওকে, এবার আসলে একটা ছক আছে, খুবই ভয়াবহ ছক। তবে সুখের ব্যাপার হচ্ছে এই ছক থেকে খুব একটা কোশ্চেন আসে না। আমাদের শুধু যেটুকু জানতে হবে সেটা হচ্ছে ম্যাক্রোমৌল কে কে আর মাইক্রোমৌল কে কে। আমরা কি করব? আমরা চালাকি করব। ম্যাক্রোমৌল, মাইক্রোমৌলের মধ্যে যে কোনো একজনকে মুখস্থ করে ফেলবো। আমরা ইউজুয়ালি ম্যাক্রোমৌল যারা আছে তাদেরকে একটা সহজ ছন্দ দিয়ে মনে রাখি। আমরা মনে রাখি কি? আমরা মনে রাখি MGK ক্যাফে ফর নাইস চপস। কি বলছি ভাইয়া বলো? MGK ক্যাফে ফর নাইস চপস। এখানে কে কে আছে দেখো? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এখানে নাইট্রোজেন, আর এখানে আছে 5টা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এরা সবাই হচ্ছে কি ম্যাক্রোমৌল। এখন এখানে একটা ছদ্মবেশী লোক আছে, ঠিক আছে? একটা ছদ্মবেশী লোক আছে, সে হচ্ছে এই Fe। এই Feটাকে অনেকে আয়রন মনে করো, কিন্তু এইটাকে ভাই এই জন্য রেড মার্ক করছি যে এইটা কিন্তু এই ক্যাফের ছন্দের মধ্যে এই Fe কিন্তু ম্যাক্রোমৌল নয়। Fe একটা মাইক্রোমৌল, মানে আয়রন একটা মাইক্রোমৌল। ঠিক আছে? তাহলে আশা করি এই কনফিউশনের মধ্যে তোমরা পড়বা না। তাহলে ভাইয়ের সাথে সাথে ছন্দটা একবার বলে ফেলো। ছন্দটা হচ্ছে কি? MGK ক্যাফে ফর নাইস চপস। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইস দিয়ে নাইট্রোজেন, আর বাকি 5টা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। ঠিক আছে? বাদ বাকি যেটাই পরীক্ষায় আসো তোমার উত্তর হবে মাইক্রোমৌল। ঠিক আছে? দ্যাটস ইট। তোমরা ইনশাল্লাহ এটা পারবা।
আমরা চলে যাই নেক্সট স্লাইডে দেখো এবার হচ্ছে আমাদের মানে খনিজ লবণ পরিশোষণের মূল আলোচনাটা শুরু হচ্ছে। আচ্ছা, মূল আলোচনা শুরু করার আগে ভাই একটু গল্প দিয়ে শুরু করব, কারণ পড়াশোনা তো খুব কঠিন আমাদের জীবনে। হ্যাঁ, আমরা সারা জীবন খালি পড়াশোনা করতে করতেই চলে গেল, কিন্তু কোনো মজা পাইলাম না। তাহলে আমরা একটু মজা দিয়ে শুরু করি। চলো, মজাটা হচ্ছে এখানে যে এই আমরা গল্পের মাধ্যমে আমরা শিখবো যে কোনটা কিভাবে হয়। ঠিক আছে, গল্পটা হচ্ছে আমাদের দুটো বিখ্যাত ক্যারেক্টার লাইলি আর মজনুর গল্প। কার কার গল্প বলছি? লাইলি আর মজনুর গল্প। তো এইটা হচ্ছে একটা নদী, নদীর এই পারে আমাদের থাকে মিস্টার মজনু। কে থাকে? মিস্টার মজনু। এই যে আমার মজনু। আর এই পারে থাকে হচ্ছে লাইলি। থাকে কে? লাইলি। লাইলিকে সুন্দর করে আমরা চুল টুল দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন ব্যাপারটা হয়েছে কি? ব্যাপারটা হয়েছে একবার, এখন তারা তো পদ্মা নদীর এই পারে আর ওই পারে থাকে। এটা সেই সময়কার ঘটনা যখন কোনো পদ্মা সেতু ছিল না। ঠিক আছে, তখন তোমরা বলবো যে পদ্মা সেতু দিয়ে চলে গেলেই তো হলো। এই সময় পদ্মা সেতু নাই। এখন একদিন হঠাৎ করে মানে মজনুর মন চাইলো সে লাইলির কাছে যাবে। তো লাইলির কাছে যাবে, সে যেমন মন চাইলো তেমন ঠিক করলো। সকালবেলা সে রওনা দিল। কি করলো? সে ঘাটে যেয়ে একটা নৌকা ভাড়া করলো। নৌকা ভাড়া করে সে লাইলির দিকে দিল রওনা। কিন্তু দুঃখের ব্যাপার, সকালবেলা স্রোত চলতেছিল তার বিপরীত দিকে। মানে সে যাইতে চায় লাইলির দিকে, স্রোত তাকে ঠেলে নিয়ে যাচ্ছে বিপরীত দিকে। এবার তুমি কয়েকটা ঘটনা কল্পনা করো, এখন কি কি হইতে পারে। একটা হচ্ছে সে যে যাচ্ছে সে কি নর্মাল গতিতে যাবে নাকি ধীর গতিতে যাবে? অবশ্যই ধীর গতিতে যাবে, কারণ সে স্রোতের বাধা পাচ্ছে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো তো, স্রোত যেহেতু তাকে বাধা দিচ্ছে, তাকে কি নর্মালের থেকে বেশি খরচ করতে হবে শক্তি, নাকি শক্তি কম খরচ করলে হবে? অবশ্যই তাকে বেশি বেশি শক্তি খরচ করতে হবে। আর সে যখন বেশি বেশি শক্তিতে বৈঠা চালাইতে থাকবে, সে কি আস্তে আস্তে শ্বাস নিবে নাকি জোরে জোরে শ্বাস নিবে? অবশ্যই সে জোরে জোরে শ্বাস নিবে, সে ঘামাইতে থাকবে। আচ্ছা, সকালের ঘটনাটা বুঝলাম। তো সকালবেলা এরকম যাওয়ার চেষ্টা করতেছে, সে কোনোভাবেই যাইতে পারেনি, সে আবার ফেরত চলে আসছে। এখন বিকালবেলা সে তো আর প্রেমের টানে থাকতেই পারতেছে না, না আমাকে যাইতেই হবে লাইলির কাছে। কিন্তু বিকালবেলা সে যে রওনা দিবে তার কাছে আর টাকা পয়সা নেই, নৌকা ভাড়া নিবে। তো তাও সে এখন লাইলির কাছে যাবে, এই জন্য সে এভাবে করে নিজেকে ভাসাই দিল যে আমি সাঁতার কেটে কেটে চলে যাব। ঠিক আছে, কি বললো? আমি সাঁতার কেটে কেটে চলে যাব। সে যেমন চিন্তা চলে গেল লাইলির কাছে। কিন্তু এবার তার সৌভাগ্য যে সে যেদিকে যাইতে চায় স্রোতও সেদিকে যাইতে চায়। স্রোত তাকে ঠেলে 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 লাইলির কাছে পৌঁছে দিল। এবার চিন্তা করো তো বিকালের ঘটনাটায় যেটা হয়েছে, তার কোনো শক্তিই খরচ করতে হয়নি, স্রোতই তাকে ঠেলে ঠেলে পৌঁছাই দিছে। আর সে যে গেল, সে আগের বার তো জোরে জোরে শ্বাস নিচ্ছিল, ঠিক তো, তার শক্তি বেশি খরচ হচ্ছিল। এবার কোনো শক্তিই খরচ হয় নাই। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া এত বড় পদ্মা নদী সে সাঁতরে পার হবে, সে কি ডুবে মরবে না? না, মরবে না। কারণ কি? কারণ আমরা জানি যে প্রেমের মরা জলে ডুবে না, এই জন্য সে জলে ডুববে না, এই জন্য সে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম। এই যে এ ভাইয়া গল্পটা বললাম, এই গল্পটার মধ্যে আমাদের সক্রিয় আর নিষ্ক্রিয় শোষণ আমাদের পড়া হয়ে গেছে। কিভাবে পড়া হয়ে গেছে ভাইয়া বলি। সকালবেলার যে ঘটনাটা ভাইয়া বললাম, সেই ঘটনাটাই আসলে সক্রিয় শোষণ। এটাই কি শোষণ? সক্রিয় শোষণ। আর বিকালবেলার ঘটনাটা যে ভাইয়া বললাম, এই ঘটনাটাই হচ্ছে নিষ্ক্রিয় শোষণের ঘটনা। এটা কার ঘটনা? নিষ্ক্রিয় শোষণের ঘটনা। তা দেখো, তুমি নিজে কল্পনা করো, তুমি এখন অটোমেটিক তুমি সব পারতেছো। এক নম্বর কথা, সক্রিয় শোষণ। সতে সক্রিয়, সতে শক্তি। সক্রিয় শোষণ হচ্ছে যেই শোষণ করতে গেলে শক্তি খরচ করতে হয়, এক কথায় শেষ। যেই শোষণ করতে গেলে শক্তি খরচ করতে হয়, সেটাই হচ্ছে সক্রিয় শোষণ। আর নিষ্ক্রিয় শোষণ মানে যেই শোষণের জন্য কোনো শক্তি খরচ হয় না। আচ্ছা, এবার দেখো তো, এটা কি স্রোতের কোন দিকে হয়েছে? বিপরীত দিকে। এই জিনিসটাই সক্রিয় শোষণে হয়, যেটা হচ্ছে ঘনত্বের আনতির বিপরীত দিকে হয়। ঘনত্বের আনতির বিপরীত দিকে হয়, বিপরীত দিক থেকে ঠেলার চেষ্টা করতেছি, এই জন্যই শক্তিটা খরচ হয়। আর এটা হবে ঘনত্বের আনতির দিকে শোষণ হয়, নিষ্ক্রিয় শোষণ। তারপর দেখো সক্রিয় শোষণে, দেখো এটা নৌকার মতো ব্যবহার হয়েছে। নৌকা হচ্ছে বাহক। কি? বাহক। এই সক্রিয় শোষণে বাহকের প্রয়োজন হয়, কিন্তু নিষ্ক্রিয় শোষণে কোনো বাহকের প্রয়োজন হয় না, কোনো এনজাইমের প্রয়োজন হয় না। এখানে বাহকের প্রয়োজন হয়, এনজাইমের প্রয়োজন হয়। ঠিক আছে, এটাও তুমি পারতেছো। তারপর দেখো তো, সক্রিয় শোষণের ক্ষেত্রে বলছিলাম না, সে যখন জোরে জোরে বৈঠা ঠেলবে তখন সে জোরে জোরে শ্বাস নিবে, তার মানে শ্বসন হার বৃদ্ধি পায়। ঠিক তো? আর নিষ্ক্রিয় শোষণের ক্ষেত্রে শ্বসন হারের কোনো পরিবর্তন হয় না, বৃদ্ধি পায় না।
ঠিক আছে? তাহলে আশা করি জিনিসটা খুবই সিম্পলিফাই করে ভাইয়া বলার চেষ্টা করছি। আমরা সক্রিয় নিষ্ক্রিয় সেশনে সব কিছু পারবো। চলো এখন আমরা বই থেকে ভাই একটু দেখাই দিই, তাহলে তোমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে আসো। ওকে, এই যে এখানেই দেখো সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের কথা লেখা আছে। আচ্ছা, এরপর হচ্ছে মতবাদগুলো। তার মানে বুঝতে পারছো যে সক্রিয় শোষণ আর নিষ্ক্রিয় শোষণ জিনিসটা কি তোমরা, হ্যাঁ? আচ্ছা, পার্থক্য যদি দেখতে চাও, পার্থক্য তোমাদের বইতে এই যে এখানে একটা ছক আছে, দেখবে যে কয়েকটা পৃষ্ঠা আগাই গেলে একটা ছক আছে। তো তুমি বর্ণনামূলক পড়ার থেকে ভালো তুমি এই ছকটা পড়ে ফেলবা, তোমার একদম মানে ঠোরস্থ মুখস্থ কণ্ঠস্থ হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, যা যা বলছি দেখো সবগুলা পয়েন্ট আছে, যা যা বলছি সব আছে। শুধু একটা জিনিস এখানে নেই, ওই যে বলছি যে সক্রিয় শোষণ ঘনত্বের আনতির বিপরীতে হয়, এই কথাটা একটু লিখে রাখতে হবে। আর নিষ্ক্রিয় শোষণ ঘনত্বের আনতির দিকে হয়। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা পড়বো হচ্ছে এই শোষণগুলোর প্রকারভেদগুলো বা নামগুলো। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে তুমি তো অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থী, তো তোমাকে তো রিটেন পরীক্ষা দিতে হবে না। তোমার কি রিটেন পরীক্ষা যে তোমাকে পরীক্ষা আসবে যে লুন্ডেগার মতবাদের বর্ণনা লেখো? এটা তো আসবে না। তার মানে এখানে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব কিছু তুমি পড়বা না, তুমি পড়বা যতটুকুই যেটা থেকে তোমার এমসিকিউ আসতে পারে। তার মানে এখানে সক্রিয় এবং নিষ্ক্রিয় যে মতবাদগুলো আছে, এখান থেকে তোমার কি লাগবে ভাইয়া, একদম স্পেসিফিক করে কয়েকটা লাইন বলতেছি এবং কয়েকটা কথা বলতেছি, শুধু অতটুকু পড়বা। দেখো, সক্রিয় শোষণের মতবাদগুলোর তোমার শুধু নাম লাগবে। কি লাগবে? নাম লাগবে। নামগুলো কি মনে রাখবা? তুমি একটা সহজ টেকনিক দিয়ে মনে রাখো, LPL। তুমি মনে রাখবে কি? LPL। এখন বাংলাদেশে কোন ক্রিকেট লিগের খেলা চলতেছে? বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেটাকে আমরা কি বলি? BPL। কি বলি? BPL। তো ভাইয়াদের গ্রামে ওই মানে যারা কৃষকরা আছে ওরা মিলে একটা ক্রিকেটের টুর্নামেন্ট ছাড়ছে। এখন ওরা নাম কি দিবে চিন্তা করতেছে, ওরা নাম দিছে লুঙ্গি প্রিমিয়ার লিগ বা LPL। ঠিক আছে, তো মনে রাখবে কি? LPL। তাহলে সক্রিয় শোষণের যে তিনটা মতবাদ আমরা মনে রাখবো কি দিয়ে? LPL। LPL দিয়ে হচ্ছে একটা হচ্ছে লুন্ডেগর মতবাদ, একটা হচ্ছে P দিয়ে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, আর একটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। ঠিক আছে, সহজ হিসাব। আবারও বলি, লুন্ডেগর, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে কি? লেসিথিন বাহক ধারণা। তার মানে তুমি এটা ঠোঁটস্থ করে ফেলো। তাহলে এইটা বাদে যে কোনো মতবাদের নাম ভাইয়া বলি না কেন বা পরীক্ষায় আসুক না কেন, তোমার উত্তর হবে নিষ্ক্রিয় মতবাদ। তোমার উত্তর হবে কি? নিষ্ক্রিয় মতবাদ। যেমন পরীক্ষায় আসলো ব্যাপক প্রবাহ মতবাদ, তাহলে LPL এর সাথে মিলে না, তাহলে নিষ্ক্রিয় মতবাদ। যদি পরীক্ষায় আসে ধরো ডোনান সাম্যাবস্থা, উত্তর দিবা কি? নিষ্ক্রিয় মতবাদ। তাহলে তুমি শুধু সক্রিয়গুলোর নাম মুখস্থ করবা, নিষ্ক্রিয়গুলো মুখস্থ করবা না। এটাই চালাকি। তুমি এভাবে করে পড়া কমাইতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো ভিতর থেকে কি কি পড়তে হবে। এক নম্বর আসো লুন্ডেগর মতবাদ। এখান থেকে 3টা লাইন পড়বা, 3 লাইন ভাইয়া, যেটা যেভাবে বলতেছি সেভাবে দাগাও। লুন্ডেগর মতবাদ, এটার আরেকটা নাম দাগাও সাইটোক্রোম পাম্প মতবাদ। কারণ এখানে যে বাহক ব্যবহৃত হয়, বাহকটার নাম হচ্ছে সাইটোক্রোম। আর এখানে একটা এনজাইম ব্যবহৃত হয়, এনজাইমের নাম ডিহাইড্রোজিনেস। কয়টা কথা বলছি? 3টা কথা বলছি ভাই, একদম কাটায় কাটায় 3টা কথা বলছি। এই 3টা কথা পড়বা। আবারও বলি, লুন্ডেগর মতবাদ, এটার অপর নাম সাইটোক্রোম পাম্প মতবাদ। এটাতে একটা বাহক ব্যবহার হয়, বাহকের নাম সাইটোক্রোম। আর একটা এনজাইম ব্যবহৃত হয় যার নাম ডিহাইড্রোজিনেস। দ্যাটস ইট। এইটুকু আমার মেডিকেল অ্যাডমিশন কভার করে দিবে। ওকে, এরপর চলে যাই, চলো। এবার আসো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। এখান থেকে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে নামের মধ্যেই কিন্তু উত্তর আছে। এখানে বাহকের নাম কি? এখানে বাহকের নাম হচ্ছে প্রোটিন। এই প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদে বাহকের নাম হচ্ছে প্রোটিন। তাহলে তুমি বাহকের নামটা শুধু পড়বা। ঠিক আছে, কোথায় গেল রে? এই কথাটা কোথায় লেখা আছে? একটু সামনে লেখা আছে, দেখো এখানে লেখা আছে, এই যে বাহক প্রোটিন। এই যে দেখো লেখা আছে বাহক প্রোটিন। তাহলে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, এখানে বাহকের নাম কি? প্রোটিন। আচ্ছা, আর মনে রাখবা এখানে কি তৈরি হয়? এখানে এক ধরনের পিএইচ পার্থক্য এবং পটেনশিয়াল বা চার্জের পার্থক্য তৈরি হয়, যেটাকে আমরা ইলেকট্রোপটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স বলি। তা রিডিং দিবা। এত কঠিন কোশ্চেন ইউজুয়ালি আমি কখনো আসতে দেখিনি, প্যারা নেওয়ার কিছু নেই, জাস্ট একটা রিডিং দিয়ে দেখে রাখবা। আচ্ছা, এখান থেকে এটা পড়বা যে বিজ্ঞানী পিটার মিশেলের কেমি অসমোটিক মডেলের উপর এটা তৈরি করা হয়েছে। বিজ্ঞানী পিটার মিশেলের একটা মতবাদ, যার নাম কি? কেমি অসমোটিক মডেল। এটার উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। জাস্ট এই অবজেক্টিভটা পড়বা। তাই 2টা অবজেক্টিভ বলছি,
এটার বাহকের নাম প্রোটিন, আর কোন মতবাদের উপর এটা ভিত্তি তৈরি করা হয়েছে। নিচে চলে আসো, লেসিথিন বাহক ধারণা। এখানে মনে রাখবা যে বাহক হচ্ছে লেসিথিন নামক একটা ফসফোলিপিড। লেসিথিন নামক একটা ফসফোলিপিড, দ্যাটস ইট। এইটুকু তোমার মনে থাকলে তোমার পাস। ওকে, সেম জিনিস এবার আসো নিষ্ক্রিয় মতবাদগুলোতে। নিষ্ক্রিয় মতবাদগুলোতে আমাদের তেমন কিছু লাগতেছে না, শুধু নামগুলো লাগে। নামগুলো তো ভাইয়া চালাকি শিখাই দিছি। তুমি সক্রিয়গুলো মনে রাখছো কি এলপিএল। এই এলপিএল বাদে দুনিয়ার যে কোনোটা পরীক্ষায় আসলে তুমি দিয়ে দিবা নিষ্ক্রিয় মতবাদ। নামগুলো দেখবা যে লেখা আছে ব্যাপন মতবাদ, ব্যাপক প্রবাহ মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ডোনান সাম্যাবস্থা, 4টা। এর মধ্যে থেকে অবজেক্টিভ ভিতর থেকে পড়বা 2টা। অবজেক্টিভ ভিতর থেকে পড়বা কয়টা? 2টা। 1 নম্বর হচ্ছে আয়ন বিনিময় মতবাদটা পড়বা। এখানে কি হয়, আয়ন বিনিময় মতবাদ হচ্ছে বিনিময় প্রথার মতো, ঠিক আছে? একদম সভ্যতার শুরুতে চলে যাও। সভ্যতার শুরুতে মানুষের তো টাকা ছিল না, টাকা বা এক্সচেঞ্জ সিস্টেম ছিল না। তো তখন যেটা করতো মানুষ, সেটা হচ্ছে যার যেটা প্রয়োজন সেটার জন্য আরেকজনের যেটা দরকার নেই সেটা বিনিময় করতো, বুঝছো তো? মানে ধরো তোমার লাগবে চাল, আরেকজনের লাগবে জামা। তো তুমি বললা যে ওকে তুমি চাল দিলা, তার বিনিময়ে তুমি জামাটা নিলা। তো এরকম এক্সচেঞ্জ করতো। তো ওরকম এখানেও এক্সচেঞ্জ হয়। দেখো এক্সচেঞ্জ হয় কার কার মধ্যে, সেটা মনে রাখবা। উদ্ভিদ হাইড্রোজেন আয়নের বিনিময়ে পটাশিয়াম, হাইড্রোজেন আয়নের বিনিময়ে নেয় পটাশিয়াম, আর হাইড্রক্সিল আয়নের বিনিময়ে নেয় ক্লোরাইড। মানে ব্যাপারটা হচ্ছে উদ্ভিদ মাটিকে একটা হাইড্রোজেন আয়ন দিয়ে বলে ভাই আমাকে একটা পটাশিয়াম দে। হাইড্রোজেনের চার্জ কত? +1। পটাশিয়ামের চার্জ কত? +1। মিলে গেছে তো। তো বললো যে ভাই তোকে হাইড্রোজেন দিলাম, তুই আমাকে পটাশিয়াম দে। একই জিনিস সে আবার হাইড্রক্সিলের ক্ষেত্রে করে, একটা হাইড্রক্সিল দিয়ে দেয়, বলে একটা ক্লোরাইড দে। বুঝছি ব্যাপারটা? তাহলে এই মতবাদটাকে আমরা বলি আয়ন বিনিময় মতবাদ। এটা পরীক্ষায় আসবে, কার বিনিময়ে কাকে গ্রহণ করে। নিচে আসো, ব্যাপক প্রবাহ ব্যাতমান। এটা মতবাদের মধ্যে থেকে শুধু এইটুকু মনে রাখবা, প্রসেদনের টানে। ব্যাপক প্রবাহটা হয় কখন? যখন প্রসেদনের টানে অনেক কিছু ভিতরে প্রবেশ করে। তাহলে এইটুকু মনে রাখবা কোন মতবাদটাতে প্রসেদনের কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। ঠিক আছে, এটাও হয়ে গেল। এটা তো অলরেডি ভাইয়া পড়াই ফেলছি। এবার আসো প্রভাবকগুলোতে। প্রভাবকগুলোর ক্ষেত্রে একটা চালাকি শিখাই ভাইয়া। এই চ্যাপ্টারটা তো বলেই ফেলছি ভাইয়া একদম শুরুতে ইনিশিয়ালি, যে 4টা টপিক আছে। একটা খনিজ লবণ পরিশোষণ, একটা প্রশোধন, একটা সালোক সংশ্লেষণ আর শ্বসন। তো সবগুলাতেই প্রভাবক আছে। এখন এত প্রভাবককে আমি মুখস্থ করবো? আমি তো একটা মানুষ, আমার পক্ষে তো এটা সম্ভব না। তো এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে তুমি প্রভাবকগুলো মুখস্থ করবা না। এখানে পরীক্ষায় কোয়েশ্চেনটা থাকে এমন যে এইটা বাড়লে শ্বসনের কি হয়, এইটা কমলে খনিজ লবণ পরিশোষণের কি হয়। যেমন তোমাকে এক্সাম্পল দিচ্ছি, বলবে যে সূর্যের আলো বাড়লে খনিজ লবণ পরিশোষণের কি হয়, বাড়ে, কমে, সমান থাকে, উল্টায়া যায়, ওরকম টাইপের। তাহলে তোমাকে তো আসলে ওই প্রভাবকের নাম জিজ্ঞেস করা হয় না, তোমাকে প্রভাবকের নাম জিজ্ঞেস করা হয় না, তাই তুমি নাম মুখস্থ করবা না। তুমি সেটা কি করবা, তুমি শুধু সম্পর্ক মনে রাখবা সম্পর্ক 2 প্রকার, সমানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি কিছু একটা বাড়লে আরো একটা জিনিস বাড়ে, তাহলে এটাকে আমরা বলি সমানুপাতিক সম্পর্ক। আর যদি কোনো একটা জিনিস বাড়লে আরেকটা জিনিস কমে, এটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছো তো? তুমি শুধু ব্যস্তানুপাতিক সম্পর্ক কার কার তাদেরকে মুখস্থ রাখবা, কারণ এগুলো খুব অল্প থাকে, বেশিরভাগই দেখবা সমানুপাতিক সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখো এখানে কে কে আছে। এখানে আছে, এখানে যে 7 নাম্বার পয়েন্ট, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, যেমন আয়নের পারস্পরিক ক্রিয়া দেখো লেখা আছে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি থাকলে পটাশিয়াম আয়নের শোষণ কমে যায়, বাধাগ্রস্ত হয়। ঠিক আছে, তাহলে এটা সম্পর্কটা কার সাথে? এটার সাথে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। বাদ বাকি সবাই কিন্তু সমানুপাতিক। দেখো আয়নের ঘনত্ব বাড়লে খনিজ লবণ পরিশোষণ বাড়ে, তাপমাত্রা বাড়লে পরিশোষণ বাড়ে, আলো বাড়লে পরিশোষণ বাড়ে, প্রশোধন বাড়লে পরিশোষণ বাড়ে। ঠিক আছে, অক্সিজেন অভাব হইলে পরিশোষণ কমে, অক্সিজেন বাড়লে পরিশোষণ বাড়ে। তার মানে সহজ বাংলা কথায় তুমি শুধু মুখস্থ করবা কয়টা? একটা। সেটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যদি থাকে ওরা কাকে বাধা দেয়? পটাশিয়ামকে বাধা দেয়। আর অন্য সকল সিনারিওতে শোষণ বাড়ে। ওকে, পারবা? ঠিক আছে, এই যে যেটা ভাইয়া বুঝাইলাম এতক্ষণ ধরে। ঠিক আছে, আর এটা দেখো খনিজ লবণ এবং পানি পরিশোষণের পার্থক্য। এটাও চালাকি আছে, এটা তো মুখস্থ করার কিছু নেই, তোমাকে চালাকি শিখাই। উচ্চারণ করো, পানি কি দিয়ে শেষ হয়? নি মানে নিষ্ক্রিয়। তার মানে পানি শোষণ হয় আসলে নিষ্ক্রিয় শোষণের মাধ্যমে।
পানি শোষণ হয় নিষ্ক্রিয় শোষণের মাধ্যমে, নিষ্ক্রিয়, ঠিক আছে। আর খনিজ লবণ সক্রিয়, সক্রিয় শোষণের মাধ্যমে। তার মানে আসলে আলটিমেটলি এখানে নিষ্ক্রিয় আর সক্রিয় পার্থক্য করে দিছে, আর কিছুই না। তার মানে তুমি এখন মোটামুটি পারো, নিষ্ক্রিয়তে কী কী হয় তুমি অটোমেটিক জানো, সক্রিয়তে কী কী হয় তুমি অটোমেটিক জানো। শুধু আরেকটা জিনিস পড়বা, যেটা হচ্ছে পানি পরিশোষণ হয় হচ্ছে মূলরোম দিয়ে। কি দিয়ে? মূলরোম দিয়ে। আর খনিজ লবণ আমরা একদম শুরুতে পড়ছিলাম মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে, এটা একটু পড়তে হবে। তাহলে পানি শোষণ হয় মূলরোম দিয়ে, আর শোষণ হয় মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে, ঠিক আছে। আচ্ছা, উইথ দ্যাট আমাদের ফার্স্ট টপিক আজকের এটা শেষ হয়ে গেল। আমরা সেকেন্ড টপিক শুরু করব। ফার্স্ট টপিকটার মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারো, কোয়েশ্চেন করলে ভাই আনসার করে দিচ্ছি। আর যারা ক্লাসটা করতেছো তোমাদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করতে পারো, যাতে তারা জয়েন করতে পারে আমাদের ক্লাসে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা সেকেন্ড পার্ট শুরু করব। সেকেন্ড পার্ট হচ্ছে কি? প্রসেদন, ঠিক আছে। দেখো, প্রসেদন টপিকটা আরও মজা। এটা একদম ছোট্ট টপিক, জাস্ট একদম স্পেসিফিক কয়টা অবজেক্টিভ বলবো, ওগুলোই ঘুরে ফিরে আসতেছে। তাই খুব একটা প্যারা নেওয়ার কিছু নেই, ভাইয়া যেভাবে বলতেছি জাস্ট ভাইয়ের সাথে সাথে আঁকাও। তো দেখো, প্রসেদন জিনিসটাকে বুঝো। প্রসেদন, এটার ইংলিশটা দেখো ট্রান্সপিরেশন। এটা তো অনেকে আটকে যায়, অনেক সময় দেখবে যে অপশনের মধ্যে তোমার রেসপিরেশন থাকবে, ট্রান্সপিরেশন থাকবে, এক্সপিরেশন থাকবে, ইন্সপিরেশন থাকবে, তুমি কনফিউজড হয়ে যাবে। তাহলে মনে রাখবা, প্রসেদনের ইংলিশ হচ্ছে ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন যে কি, সেটা হচ্ছে উদ্ভিদ তার শরীরের অতিরিক্ত যে পানি থাকে সেটাকে বাতাস আকারে বের করে দেয় বা জলীয় বাষ্প আকারে বের করে দেয়, এটাকে আমরা প্রসেদন বলে ডাকি। তাহলে এখানে সংজ্ঞা থেকে তুমি দুইটা কথা দাগাও। একটা হচ্ছে প্রসেদন, এটা একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যেখানে উদ্ভিদের বায়বীয় অঙ্গ, যেটাকে আমরা পাতা বলি, সেটা থেকে পানি বাষ্প আকারে বের হয়ে যায়। একদম সহজ দুইটা কথা, একদম সহজ, ঠিক আছে। আরেকবার বলতেছি ভাইয়া, এটা কি? এটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যেখানে উদ্ভিদের বায়বীয় অংশ মানে পাতা থেকে পানি বাষ্প আকারে বের হয়ে যাবে, ওকে। আচ্ছা, মনে রাখবা যে সাধারণত পাতাই হচ্ছে প্রসেদনের প্রধান অঙ্গ, এবং এই বিজ্ঞানী কার্টিস এই প্রসেদনটাকে একটা নামে ডাকছে, বলছে প্রয়োজনীয় অমঙ্গল। আর গ্যানং পটোমিটার নামক একটা মিটার দিয়ে প্রসেদনের হার নির্ণয় করা যায়। কি বার করা যায়? প্রসেদনের হার নির্ণয় করা যায়। একটা মজার গল্প বলি। ভাইয়া যখন ঢাকা কলেজে পড়ি, আমাদেরকে একদিন ক্লাসের মধ্যে স্যার, আমাদের উদ্ভিদ বিজ্ঞান স্যার ছিলেন, সে হচ্ছে এই মানে টপিকটা পড়া ছিল প্রসেদন। তখন সে বলতেছিল যে প্রসেদনকে অপ্রয়োজনীয় অমঙ্গল বলছে হচ্ছে বিজ্ঞানী কার্টিস। তখন স্যার উঠে বলল যে পৃথিবীতে আরও একটা প্রয়োজনীয় অমঙ্গল আছে, ঠিক আছে, যেটা আমরা সবাই জানি, ঠিক আছে। তখন আমরা স্যার বললাম, স্যার কী জিনিস? বলতেছে আরেকটা প্রয়োজনীয় অমঙ্গল হচ্ছে বিয়ে। কী জিনিস? বিয়ে। বলতেছে এটা প্রয়োজনীয় কিন্তু এটা খুবই অমঙ্গল, ঠিক আছে। আচ্ছা, তাহলে মনে রাখবা যে আমাদের বিজ্ঞানী কার্টিস কি বলছে, সেটা হচ্ছে প্রসেদন হচ্ছে একটা প্রয়োজনীয় অমঙ্গল, ওকে। এরপর চলে আসো, এখানে আসো প্রসেদনের প্রকারভেদ। তুমি পড়বা 3 প্রকার: পত্ররন্ধ্রীয়, ত্বকীয় আর হচ্ছে লেন্টিকুলার। প্রত্যেকটার পার্সেন্টেজগুলো আমাকে পড়তে হবে। কি পড়তে হবে? পার্সেন্টেজটা পরীক্ষায় খুব খুব আসে। দেখো, আমি পাশে লিখে দিচ্ছি, তোমরাও পাশে লিখে রাখো, তাহলে একসাথে মনে থাকবে। সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রসেদন হয় 90 থেকে 95%, 90 থেকে 95%। আর কিউটিকুলার প্রসেদন হয় 5 থেকে 10%, 5 থেকে 10%। আর লেন্টিকুলার প্রসেদন হয় মাত্র 1%। তাহলে আমরা তিনটার পার্সেন্টেজ আমার পরীক্ষায় আসবে, যে পত্ররন্ধ্রীয় কত 90 থেকে 95, কিউটিকুলার কত 5 থেকে 10, লেন্টিকুলার কত 1%, ঠিক আছে। পত্ররন্ধ্রীয় হচ্ছে যেটা পত্ররন্ধ্র দিয়ে হবে, কিউটিকুলার হচ্ছে যেটা হচ্ছে ত্বকের উপরে কিউটিকল নামক একটা লেয়ার থাকে তার মাঝখান দিয়ে যেটা হবে। আর লেন্টিকুলার হচ্ছে উদ্ভিদের ত্বকের কিছু কিছু অংশ মাঝে মধ্যে ফেটে যায়, এই ফাটা অংশগুলোকে বলা হয় লেন্টিসেল। আর এই লেন্টিসেল দিয়ে যে বাতাসটা বের হয়ে যায় বা জলীয় বাষ্পটা বের হয়ে যায় সেটাকে আমরা লেন্টিকুলার প্রসেদন বলি। এটা খুবই অল্প, সেটা হচ্ছে 1%-এর মতো, ঠিক আছে। এখন আসো পত্ররন্ধ্রীয় প্রশোধন। মনে রাখবা, পত্ররন্ধ্রীয় প্রশোধন মূলত পাতাতেই হয়, কারণ আমরা তো জানি যে
ম্যাক্সিমাম কোথায় থাকে, সেটা হচ্ছে আমাদের এই পত্ররন্ধ্র থাকে হচ্ছে তোমার পাতাতে। এখন এখানে দেখো এছাড়াও কিছু জায়গা আছে যেমন ফুলের বৃতি, পাপড়ি, এগুলোতেও কিন্তু পত্ররন্ধ্র থাকে। পরীক্ষা আসতে পারে যে নিচের কোথায় পত্ররন্ধ্র অনুপস্থিত। অপশন দিল পাতা, ফুলের পাপড়ি, তারপর দিল হচ্ছে তোমার ফুলের বৃতি, ঠিক আছে। আরেকটা অপশন দিল ধরো মূল, তাহলে উত্তর হবে মূল। বুঝছো তো ব্যাপারটা, এরকম অপশন বানাই দিবে। তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে। দেখো পার্সেন্টেজ দেওয়া আছে 95 থেকে 98। আচ্ছা পার্সেন্টেজ একটু বাড়াইছে এখন আগে থেকে, তাহলে এটা মনে রাখো 95 থেকে 98%। আচ্ছা, আর এই যে লেন্টিসেলের কথা বলতেছিলাম, এই যে দেখো উদ্ভিদের মাঝে মধ্যে শরীরের মধ্যে কিছু কিছু অংশের কোষগুলো ফেটে 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 গেছে, এই ফাটা ফাটাগুলোকে বলা হয় লেন্টিসেল। আর এই যে কিউটিকুলার প্রসাধন। আচ্ছা এখন দেখো কিউটিকল, এখানে কিউটিকলের সংজ্ঞাটা পড়বা যে এটা জল অভেদ্য, মানে অভেদ্য মানে কোনো কিছুই ভেদ করতে পারে না, এরকম কিউটিন দ্বারা নির্মিত একটা স্তর থাকে, এটাকে আমরা কিউটিকুলার প্রসাধন মানে কিউটিকল বলি। আর কিউটিন জিনিসটা একটা কী ধরনের পদার্থ, পরীক্ষায় আসে, উত্তর হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। আচ্ছা এরপর চলে আসো, এটার পার্সেন্টেজ পড়বা 2 থেকে 5%, তাহলে ওইটা হলো 95 থেকে 98, এটা হচ্ছে 2 থেকে 5%, 2 থেকে 5%। আচ্ছা আর লেন্টিকুলার প্রসাধন এটা হচ্ছে মাত্র 1% হয়। তবে একটা কোয়েশ্চেন এখানে খুব সুপ্ত কোয়েশ্চেন, এই যে দেখো লেখা আছে দিবারাত্রি সমভাবে হয়, সেই প্রসাধনটার নাম কি, সেটার নাম হচ্ছে লেন্টিকুলার প্রসাধন। এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসে যে কোন প্রসাধন দিনে রাত্রে সমানভাবে হইতে থাকে, সেটার নাম লেন্টিকুলার প্রসাধন। কারণ তুমি চিন্তা করো একটা কোষ ফেটে গেছে, ফেটে গেলে কি ওই জায়গাটা তো ছিদ্র, এবং ছিদ্রটা তো সবসময় খোলা, দিনেও খোলা রাতেও খোলা, তো ওখান দিয়ে তো বাতাস বেরোইতেই থাকবে, এই জন্য এটা সমানভাবে হইতে থাকে। কিন্তু পত্ররন্ধ্রীয় প্রসাধন মনে রাখবা, পত্ররন্ধ্র দিনের বেলায় খোলা থাকে, রাতের বেলায় বন্ধ থাকে, তাহলে দিনে হচ্ছে রাতে হচ্ছে না, তাহলে সমানভাবে হচ্ছে না, জিনিসটাই হচ্ছে এটা। তাহলে আশা করি মনে থাকবে ভাইয়ের কথাগুলো। ওকে এবার আসো, এখানে দেখো প্রসাধনের পার্থক্য, এটা তো ভাইয়া বলে ফেললাম। এখানে আসো পত্ররন্ধ্র বা স্টোমাটা। মনে রাখবা যে প্রজাতির উপর ভিত্তি করে প্রত্যেক বর্গ সেন্টিমিটার এলাকায় প্রায় 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসছেও, এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসছেও। তাহলে মনে রাখবা যে প্রত্যেক বর্গ সেন্টিমিটার বা বর্গমিটারে কতটুকু থাকবে, 1000 থেকে 60,000 পর্যন্ত থাকতে পারে। এরপর দেখো এখানে পাশে একটা পত্ররন্ধ্রের চিত্র দিছে, চিত্র এখন আর মুখস্থ করার দিন শেষ, কারণ এটা রিটেনে আসবে না। আচ্ছা এখন তুমি যেটা পড়বা সেটা হচ্ছে সাধারণত কখন খোলা থাকে কখন বন্ধ থাকে। সাধারণত সকাল 10টা থেকে 11টা এবং 2টা থেকে 3টা এটা পূর্ণ খোলা থাকে, বাকি সময় আংশিক খোলা থাকে, আর রাতের বেলায় বন্ধ থাকে। রাতের বেলায় কি বন্ধ থাকে। আর একটা ব্যতিক্রম আছে, যেটা রাতের বেলায় ফেসবুক চালায়, মানে রাতের বেলায় সে খোলা থাকে, দিনের বেলায় সে বন্ধ থাকে, তার নাম হচ্ছে পাথরকুচি। নাম হচ্ছে কি, পাথরকুচি। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখলাম সহজ করে, পত্ররন্ধ্র দিনে খোলা রাতে বন্ধ, মানে তোমার আমার মতো অফিসিয়াল মানুষের মতো আমরা নর্মালি যেভাবে আচরণ করি। এখন কিছু কিছু মানুষ তো রাতে ফেসবুক চালাবেই, এইটাই হলো পাথরকুচি। ঠিক আছে, সে রাতে খোলা থাকবে, দিনে বন্ধ থাকবে। ওকে ওকে এরপর চলে আসো, এখানে আর কি পড়বো, স্টোমাটার পার্থক্য তেমন একটা লাগবে না আমাদের। এখানে আসো, এখানে কিছু মতবাদ পড়বো। মতবাদের আগে এখানে একটা খেয়াল করো যে এই যে রক্ষীকোষের স্ফীতি বলছে যে এই পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার জন্য দায়ী যে জিনিসটা, সেটাকে বলতেছে রক্ষীকোষের স্ফীতি, মানে রক্ষীকোষ ফুলে যাওয়া। রক্ষীকোষ জিনিসটা কি, এই যে দেখো পত্ররন্ধ্রের দুই পাশে এই যে দুইটা কোষ দেখতে পাচ্ছ, এরকম এরকম করে দেখতে, এই দুইটা কোষকেই বলা হয় রক্ষীকোষ। বলতেছে যে রক্ষীকোষ যখন স্ফীত হয় মানে ফুলে যায়, তখন মাঝখানে এরকম একটা ছিদ্রর জায়গাটা তৈরি হয়, তো এই জায়গাটাকে আমরা বলতেছি পত্ররন্ধ্র খোলা। আবার পত্ররন্ধ্র যখন মানে রক্ষীকোষ যখন চুপসে যায়, তখন এটা বন্ধ হয়ে যায়। তাহলে এই যে কথাটা, যে রক্ষীকোষ স্ফীত হইলে পত্ররন্ধ্র খুলে যাবে, আর রক্ষীকোষ চুপসে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, এই কথাটা মাথায় রাখবা। আর এখানে দেখো, খেয়াল রাখো, এখানে বলছে যে রক্ষীকোষের ফুলে যাওয়াটা কিসের কিসের উপর নির্ভর করে। মেইনলি 3টা জিনিস, একটা হচ্ছে আলো, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে জলীয় বাষ্প। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা। মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমরা সেকেন্ড টাইম যেহেতু দিচ্ছ, তোমাদের এইটুকু আইডিয়া হয়ে গেছে যে যেখানে এই 3টা জিনিস থাকে, 3টা, সেটা ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। কারণ 4 নাম্বার একটা যে কোনো একটা অপশন বানিয়ে দিয়ে কোয়েশ্চেন করে দেওয়া একদমই সহজ। তাহলে কি কি, একটা হচ্ছে আলো, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে জলীয় বাষ্প। ওকে এবার আসো, 4টা মতবাদ আছে, মানে 4জন বিজ্ঞানী পত্ররন্ধ্র খোলার
কারণ বের করতে চেষ্টা করছে এবং প্রত্যেকে এক একটা কারণ দিছে। এখন আমরা কি করব, আমরা এগুলো মনে রাখবো, তবে আমরা পুরো লাইনটা মুখস্থ করব না বা পুরো মতবাদ মুখস্থ করব না, কারণ তাহলে আমার মাথায় থাকবে না। আমরা কিভাবে মনে রাখবো ভাইয়া দেখাচ্ছি। যেমন প্রথম মতবাদ দেখো, বিজ্ঞানী ভন মহল দিছে। কে দিছে? ভন মহল। ভন মহলের বড় ভাইয়ের নাম কি জানো? ভন মহলের বড় ভাইয়ের নাম হচ্ছে তাজমহল। ঠিক আছে, তাহলে মনে রাখবা বিজ্ঞানী ভন মহল। তার জন্য শুধু তুমি দাগায় রাখবা যে সে দায়ী করছে রক্ষী কোষের স্ফীতিকে, মানে যেটা আমরা ক্লাসিক্যাল মতবাদ বলি আর কি। ক্লাসিক্যাল মতবাদে বলছে যে রক্ষী কোষের স্ফীতি দায়ী, এখানে ওইটাই বলছে যে রক্ষী কোষের স্ফীতিকে দায়ী করছে বিজ্ঞানী ভন মহল। তারপর বিজ্ঞানী লয়েড। এই লয়েডের মতবাদটাকে বলা হয় স্টার্চ সুগার মতবাদ। কি বলা হয়? স্টার্চ সুগার মতবাদ, কারণ সে স্টার্চ আর সুগারকে দায়ী করছে। তারপর হচ্ছে সাইরির মতবাদ। সাইরির মতবাদটাকে বলা হয় পিএইচ মতবাদ। কি বলা হয়? পিএইচ মতবাদ। সে পিএইচকে দায়ী করছে। সে পিএইচকে কি করছে? দায়ী করছে। ঠিক আছে, তো এখানে সে যে কথাটা বলছে যে পিএইচ দুই রকম হইতে পারে, পিএইচ 5 হইতে পারে, পিএইচ 7 হইতে পারে। তো বলছে যে পিএইচ যখন 7 হয়ে যায় পত্ররন্ধ্র তখন খুলে যায়, আর পিএইচ যখন 5 হয়ে যায় পত্ররন্ধ্র তখন বন্ধ হয়ে যায়। এটা তোমরা চাইলে বই লিখে রাখতে পারো শর্টকাটে। ঠিক আছে, ভেতরে সামারাইজ করে এগুলোই লেখা আছে। ভাইয়া তোমার জন্য যতটুকু দরকার অতটুকু বলে দিছি, যে পিএইচ 5-এ বন্ধ 7-এ খুলে যায়, পিএইচ 5-এ বন্ধ 7-এ খুলে যায়। ঠিক আছে, ওকে, জাস্ট এইটুকু মনে রাখবা, 5-এ বন্ধ 7-এ খুলে যায়। ওকে ওকে, ঠিক আছে। আরেকটা মতবাদ, যেটা লাস্ট মতবাদ, যেটা হচ্ছে আধুনিক মতবাদ, এটা দিছে বিজ্ঞানী ইমামুরা। ইমামুরা দায়ী করছে কাকে? পটাশিয়াম আয়নকে। দেখো এখানে ভাইয়া সামারাইজ করে এই স্লাইডটাতে নিয়ে আসছি। ভন মহলের মতবাদ রক্ষী কোষের স্মৃতির পরিবর্তন, লয়েডের মতবাদ অভিস্রবণিক চাপ, যেটাকে স্টার্চ সুগার মতবাদও বলা হয়। সাইরির মতবাদে পিএইচকে দায়ী করা হয়েছে, যে পিএইচ 5 হইলে পত্ররন্ধ্র বন্ধ, 7 হইলে খোলা। আর ইমামুরার মতবাদে পটাশিয়াম আয়নকে দায়ী করা হয়েছে। ওকে, এটাও তোমরা পারবা। আচ্ছা, এখন আসো এখান থেকে কিছু পড়া লাগবে কিনা। এখান থেকে দুইটা অবজেক্টিভ তোমার জন্য লাগবে। সেটা হচ্ছে পত্ররন্ধ্র খুলতে সবচাইতে বেশি উদ্দীপনা যোগায় কোন আলো? সেটা মনে রাখবা, নীল আলো। কোন আলো? নীল আলো। এখানে আমি একটা জিনিস একটু সামারাইজ করে দিই যাতে তোমার পরবর্তীর জন্য সুবিধা হয়। তুমি সামনেই পড়বা যে শালক সংশ্লেষণ সবচাইতে ভালো হয় কোন আলোতে। মনে রাখবা, শালক উচ্চারণ করতে কি আসে রে মোছায়, উচ্চারণ করতে কি আসে? উচ্চারণ করতে আসে ল, ল দিয়ে লাল। আর প্রসেদন শেষে কি আছে? ন, ন দিয়ে নীল। তাহলে মনে রাখবা, প্রসেদন ভালো হয় নীল আলোতে, শালক সংশ্লেষণ ভালো হয় লাল আলোতে। তাহলে এই দুইটার কনফিউশন আর কখনো লাগবে না। প্রসেদন নীল আলো, শালক সংশ্লেষণ লাল আলো। ওকে, তাহলে এটা হয়ে গেল। এরপর এইটুকু তো তোমার হয়ে গেল, পটাশিয়াম আয়ন রক্ষী কোষে প্রবেশ করে, এটা পারবা। এবার আসো আমরা পড়বো হচ্ছে কি বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবক সমূহ। এখানেও তো ভাইয়া বলছি যে কী কাজ করতে হবে, আমাদেরকে শুধুমাত্র কোনটা কোনটা ব্যস্তানুপাতিক সেগুলোকে ফাইন্ড আউট করতে হবে, সেগুলোকে মুখস্থ করে ফেলতে হবে। এখানে দুইটা ব্যস্তানুপাতিক পাবা, সেটা হচ্ছে 5 নাম্বার আর 3 নাম্বার আর 5 নাম্বার। দেখো 3 নাম্বার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, এটার পাশে তুমি লিখে রাখো ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। আর 5 নাম্বার আবহমণ্ডলের চাপ, এটার পাশেও তুমি লিখে রাখো ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ব্যস্তানুপাতিক। এখন একটু ভাইয়া বুঝাই বলি, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা যদি বেড়ে যায় তাহলে প্রশোধন কমে যায়, আর আপেক্ষিক আর্দ্রতা যদি কমে যায় প্রশোধন বেড়ে যায়। ঠিক আছে, সেম ফর আবহমণ্ডলের চাপ। আবহমণ্ডলের চাপ যত বাড়বে প্রশোধন তত কমবে। ঠিক আছে, আর উল্টা আর বাকি সবগুলোর ক্ষেত্রেই সমানুপাতিক সম্পর্ক। আলো যত বাড়াবা প্রশোধন তত বেশি হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ধরো এই যে বায়ু প্রবাহ যত বাড়বে প্রশোধন তত বেশি হবে। ঠিক আছে, যে কোনো বাকি পয়েন্টগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই মনে রাখবা সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে অভ্যন্তরীণ আর বাহ্যিক প্রভাবকের একটা কোশ্চেন আছে যেটা মাঝে মধ্যে আসে, যে নিচের কোনটি অভ্যন্তরীণ প্রভাবক, নিচের কোনটি বাহ্যিক প্রভাবক। এখন বলবা ভাইয়া এটার জন্য তো আমাকে মনে হয় মুখস্থ করতে হবে। না, মুখস্থ করতে হবে না, চালাকি শুনো। মনে রাখবা, অভ্যন্তরীণ প্রভাবক মানে কি? অভ্যন্তরীণ মানে উদ্ভিদের ভেতরকার, তার মানে সেখানে উদ্ভিদের কোনো না কোনো অংশের নাম থাকবে। বুঝছিস? যেমন এখানে লেখা থাকবে, দেখো মূল বিটপ অনুপাত, দেখছো মূলের নাম লেখা আছে। দেখো পাতার আয়তন, পাতার কথা লেখা আছে। পাতার গঠন, পাতার কথা লেখা আছে। তারপর দেখো বাকিগুলোতেও দেখবা যে তো বাকিগুলোতেও দেখবা যে উদ্ভিদের কোনো না কোনো অংশের নাম লেখা আছে। তাহলে উদ্ভিদের কোনো অংশের যদি নাম লেখা থাকে তাহলে সেটা কি? সেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক।
আর যেখানে উদ্ভিদের নাম লেখা থাকবে না, বায়ু, তাপমাত্রা, বায়ু প্রবাহ, তোমার আবহমণ্ডলের চাপ, আর্দ্রতা, বুঝছোই তো ব্যাপারটা, সেগুলো হচ্ছে বাহ্যিক প্রভাব। ঠিক আছে, তাহলে আশা করি এটাও পারবা। ওকে, এবার চলে আসো, এখানে কিছু সংজ্ঞা আছে তোমাদের বইতে দেখবা, এই সংজ্ঞাগুলো তোমার পরীক্ষায় আসে। তো সংজ্ঞাগুলোর মধ্যে আমরা দুইটা সংজ্ঞা দিয়ে শুরু করবো, একটা হচ্ছে ব্যাপন আর অভিস্রবণ। মনে রাখবো ব্যাপন আর অভিস্রবণের সংজ্ঞা বইয়ে সেম টু সেম দেওয়া, শুধু পার্থক্য একটা কথায়, সেটা হচ্ছে অর্ধভেদ্য বা বৈষম্যভেদ্য ঝিল্লি। যদি বলে তোমাকে একটা বৈষম্যভেদ্য ঝিল্লির মাঝখান দিয়ে তোমার একটা স্থান থেকে আরেকটা স্থানে পদার্থ যায়, অধিকতর ঘনস্থান থেকে কম ঘনস্থানে যায়, তাহলে উত্তর দিবা তুমি অভিস্রবণ, যদি বৈষম্যভেদ্য ঝিল্লি কথাটা লেখা থাকে। আর যদি বৈষম্যভেদ্য ঝিল্লি কথাটা লেখা না থাকে তাহলে উত্তর হবে ব্যাপন। তাহলে বুঝি ব্যাপারটা, ব্যাপন আর অভিস্রবণের সংজ্ঞা সেম, শুধু পার্থক্য কি দুইটাতেই সেম জিনিস কি, যে অধিকতর বা বেশি ঘনস্থান থেকে কম ঘনস্থানের দিকে কোনো একটা পদার্থ ট্রান্সফার হবে। পার্থক্য কি, একটাতে বৈষম্যভেদ্য ঝিল্লি থাকবে, একটাতে বৈষম্যভেদ্য ঝিল্লি থাকবে না। দ্যাটস ইট, এইটুকু পারলে তোমার হয়ে যাবে। তারপর চলে আসে এখানে প্লাজমোলাইসিস আর টার্জিডিটি। এই দুইটার মধ্যে থেকে তুমি একটা পড়লে আরেকটা ফ্রি পাবা। যেমন তুমি একটু বুঝো, ধরো একটা কোষ, এই কোষের ভিতরে যাবতীয় যত পদার্থ থাকে এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি কি প্রোটোপ্লাজম। কি বলি? প্রোটোপ্লাজম। এখন দেখো প্লাজমোলাইসিস, লাইসিস শব্দের অর্থ ভাঙ্গা। চিন্তা করো একটা প্রোটোপ্লাজম, এটা ভেঙে গেছে, লাইসিস হয়েছে। এখন লাইসিস হইলে কি ভেতরের তরল সব বাইরে চলে আসবে না? ভেতরের তরল সব বাইরে চলে আসবে না? এটাকে আমরা কি বলবো? বহিঃ অভিস্রবণ। বাইরের দিকে যে অভিস্রবণ হচ্ছে, বহিঃ অভিস্রবণ। তাহলে মাথায় রাখবা, প্লাজমোলাইসিস হয় বহিঃ অভিস্রবণ প্রক্রিয়াতে, আর টার্জিডিটি হয় অন্ত অভিস্রবণ প্রক্রিয়াতে। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ারলি মাথায় রাখো। তাহলে বহিঃ অভিস্রবণের ক্ষেত্রে যেটা হয়, মানে ভিতর থেকে পানি বাইরে বের করে দিলে যেটা হয় সেটা হচ্ছে প্লাজমোলাইসিস। আর বাইরে থেকে ভেতরে পানি ঢুকলে ভেতরের যে চাপ বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি টার্জিডিটি। আর এই যে চাপটা বাড়তেছে, এই চাপটাকে বলা হয় টার্গার প্রেশার। কি বলা হয়? টার্গার প্রেশার। এবারে পরেই লেখা আছে। ওকে ওকে, এটাও পারলাম। এবার আসো ইমবাইবিশন। ইমবাইবিশন মানে কিছু কিছু পদার্থ আছে যারা পানিকে পছন্দ করে, পানিকে অ্যাবজর্ব করতে পছন্দ করে, শোষণ করতে পছন্দ করে। এই সকল পানি শোষী পদার্থগুলোকে আমরা বলি হাইড্রোফিলিক পদার্থ। আর তাদের যে পানিকে শুষে নেওয়ার ধর্মটা, এই ধর্মটাকে বলা হয় ইমবাইবিশন। কি বলা হয়? ইমবাইবিশন। তো দেখো, তাহলে কোনো কলয়েড পদার্থ দ্বারা পানি শুষে নেওয়ার যে ধর্মটা সেটাকে বলা হয় ইমবাইবিশন। তোমার পরীক্ষার জন্য এক্সাম্পলগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করার জন্য একটা ছন্দ মাথায় রাখবা, তোমরা পাশে লিখে রাখো যে আমাদের সময় একটা অ্যাডভার্টাইজ ছিল যে আসল টিন হচ্ছে গরু মার্কা ঢেউ টিন, পড়ছিলাম আগে। তাহলে এটা মনে রাখো, আসল টিন। তুমি শুধু লিখে রাখবা কি আসল টিন। আসল টিন দিয়ে কি কি আছে? আ দিয়ে আঠা, সল দিয়ে হচ্ছে সেলুলোজ স্টার্চ, টিন দিয়ে হচ্ছে প্রোটিন জিলাটিন। ঠিক আছে, আবার বলে আঠা, সেলুলোজ স্টার্চ, প্রোটিন জিলাটিন। সহজ। ঠিক আছে, তাহলে এই কয়টা হচ্ছে ইমবাইবেশন করে, হাইড্রোফিলিক পদার্থ। ঠিক আছে, উইথ দ্যাট আমাদের মনে হয় আমাদের সেকেন্ড টপিকও শেষ হয়ে গেল। তারপর আমাদের মাইটি সালোক সংশ্লেষণ আমরা শুরু করব। ঠিক আছে, এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারো। আর সব কিছু ক্লিয়ার হলে ভাইকেও জানাইতেও পারো যে ক্লিয়ার। একজন কোয়েশ্চেন করছে, গাছের টিস্যুতে কি এআই ইনস্টল করা যায় না জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে? হ্যাঁ যায়, অবশ্যই যায়। সামনে তোমরা ভবিষ্যৎ জেনারেশন সব কিছুতেই তো এআই হয়ে গেছে, এটাও হয়তো এআই দিয়ে তুমি করে দেখতে পারো। এটা এক্সাম্পল তুমি করতে পারো। ঠিক আছে, তবে আসলে আলটিমেটলি তোমার এআই জিনিসটা কি? এটা তো একটা আর্টিফিশিয়াল জিনিস, যেটা ইলেকট্রনিক জিনিস। এখন একটা জৈব প্রক্রিয়াকে তুমি এআই দিয়ে তুমি মানে রিপ্লেস করতে চাচ্ছ, তাহলে তো হলো না। ধরো তুমি যদি এখন বলো যে আমার হার্ট
পাম্প করবে না, আমার হার্টের জায়গায় একটা এআই দিয়ে আমি একটা মেশিন বসাই দেবো সেটা পাম্প করো, এটা কতটা ফিজিবল জিনিস সেটা তোমাকে চিন্তা করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকু আশা করি বুঝতে পারছো। চলো আমরা নেক্সট টপিক শুরু করি। হ্যাঁ, ফটোসিনথেসিস বা যেটাকে আমরা সালোক সংশ্লেষণ বলি। সালোক সংশ্লেষণ শুরু করবা হচ্ছে একটা বিজ্ঞানীর নাম দিয়ে। বিজ্ঞানীর নাম হচ্ছে চার্লস বার্নেস। সে হচ্ছে এই ফটোসিনথেসিস শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা পড়বা, মানে বিজ্ঞানীর নামটা পড়বা, নাম হচ্ছে চার্লস বার্নেস। ঠিক আছে, আর একটা পড়ছিলাম কি স্টিফেন হেইলস, তাকে বলছিলাম কি উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। আচ্ছা, এখন দেখো এই যে ফটোসিনথেসিস, এটা প্রক্রিয়াতে টোটাল 4টা জিনিস লাগে। এই 4টা জিনিসের নাম পড়তে হবে। সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। মাথায় রাখবা। তাহলে কি কি বলছে? কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। সহজ কথা। তার মানে সালোক সংশ্লেষণে টোটাল কয়টা জিনিস লাগে? 4টা। ঠিক আছে, তাহলে কি কি? একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। আচ্ছা, এবং এখানে উপজাত হিসেবে কি তৈরি হয়? উপজাত হিসেবে তৈরি হয় অক্সিজেন। এই যে অক্সিজেন, এটার পাশে তুমি বক্স করে লিখে রাখবা যে উপজাত। উপজাত, উপজাত মানে কি? উপজাত মানে হচ্ছে যেটা আমি তৈরি করতে যাই নাই, সেটা এক্সট্রা যদি তৈরি হয়ে যায় সেটাকে আমরা উপজাত বলি। মানে এখানে আসলে কি হয় দেখো, এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানির সাথে বিক্রিয়া করে। এখানে 1 অণু গ্লুকোজ, 6 অণু পানি আর 6 অণু অক্সিজেন তৈরি হয়। এই অক্সিজেনটা আসলে তৈরি করা উদ্ভিদের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল গ্লুকোজ তৈরি করা। কিন্তু গ্লুকোজ তৈরি করতে যেয়ে দেখলো যে কি তৈরি হয়ে গেল? অক্সিজেনও সাথে তৈরি হয়ে গেছে। তাই এটাকে আমরা বলতেছি এক্সট্রা, ওটা উপজাত। তাহলে পরীক্ষায় যদি আসে সালোক সংশ্লেষণের উপজাত কি? উত্তর হচ্ছে অক্সিজেন। এই বিক্রিয়াটার ক্ষেত্রে দয়া করে মোল সংখ্যা সহ পড়বা। পরীক্ষায় কোয়েশ্চেন মোল সংখ্যা দিয়ে আসে যে সালোক সংশ্লেষণে কয় অণু বা কয় মোল কার্বন ডাইঅক্সাইড লাগে, কয় মোল পানি লাগে, ঠিক আছে, কয় মোল অক্সিজেন তৈরি হয়। তাহলে দয়া করে এটা মোল সংখ্যা সহ পড়বা। আচ্ছা, তারপর চলে আসো, এই যে দেখো যে বিজ্ঞানী চার্লস বার্নেসকে দেখা যাচ্ছে। হ্যাঁ, বিক্রিয়াটা তো দেখতেই পাচ্ছ। এরপর তোমাদের যেটা বই থেকে লাগবে সেটা হচ্ছে 1 পৃষ্ঠা উল্টাইলে দেখবা যে যেটা হচ্ছে রঞ্জক পদার্থ। এটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, এটা ভালো করে পড়তে হবে। রঞ্জক পদার্থের ব্যাপারটা মনে রাখবা যে রঞ্জক পদার্থ কি কি আছে, সেটা হচ্ছে ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, আর একটা হচ্ছে তোমার ফাইকোবিলিনস। এই 3টা রঞ্জক পদার্থ আছে। এখন দেখো রঞ্জক পদার্থগুলোকে কিভাবে পড়লে তোমাদের জন্য ইজি হয়। এই যে ভাইয়া এখানে সুন্দর করে সাজাচ্ছি, একটা একটা করে আসো। প্রথমে ক্লোরোফিলে আসি। ক্লোরোফিল মনে রাখবা 2 রকমের আছে, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। কি বলছি ভাইয়া? ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। আচ্ছা, এখন দেখো কালারগুলো কেমনে মুখস্থ করবা। ছোটবেলা থেকেই তুমি শিখছো ক্লোরোফিল মানেই সবুজ, এটা তুমি ছোটবেলা থেকে শিখে আসছো। ক্লাস 6 থেকে যে পড়া শুরু করছো এখন পর্যন্ত পড়তেই আছো ক্লোরোফিল সবুজ, ক্লোরোফিল সবুজ। তাহলে দুইটাই কিন্তু সবুজ, কিন্তু সবুজের মধ্যে পার্থক্য করব। আমরা মনে রাখবো বি, বি ফর ব্লু। বি ফর কি মনে রাখবো? ব্লু। ব্লু দিয়ে মনে রাখবা নীলাপ সবুজ। কি মনে রাখবা? নীলাপ সবুজ। তাহলে এটা হবে আমার হলদে সবুজ। তাহলে পরীক্ষায় যদি আসে যে ক্লোরোফিল এ এর কালার কি? হলদে সবুজ। ক্লোরোফিল বি এর কালার কি? নীলাপ সবুজ। এটাও পারবা। এরপর দেখো মনে রাখবা যে এই যে এই দুটো গেল। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখো লেখা আছে ব্যাকটেরিয়া শৈবালে বিভিন্ন ধরনের ক্লোরোফিল থাকে। তারপর আসো এগুলোর সংকেত। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া এই সংকেত কি পড়া লাগে কিনা। ভাইয়া তোমাদেরকে একদম কনফার্ম হয়ে বলতেছি এগুলো কখনো পরীক্ষা আসে না, এগুলো নিয়ে মাথামাতি করার দরকার নেই। তারপর আসো ক্যারোটিনয়েড এবং ফাইকোবিলিন। এই দেখো ক্যারোটিনয়েডগুলোকে আমরা 2 ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যারোটিন আর একটার নাম দেওয়া হয়েছে জ্যান্থোফিল। কি কি বলছি বলো? ক্যারোটিন আর জ্যান্থোফিল। তুমি এভাবে পড়বা, কতে ক্যারোটিন, কতে কমলা, কতে ক্যারোটিন, কতে কমলা। ঠিক আছে। আর জ্যান্থোফিল মনে রাখবা জ্যান্থফিল, হতে হলুদ, হতে হলুদ। উচ্চারণ করো ভাইয়ের সাথে, দেখো জ্যান্থফিল, উচ্চারণের মধ্যেই আছে উত্তরটা, হতে হলুদ। আর কতে ক্যারোটিন, কতে কমলা। পারবা। এবার চলে আসো ফাইকোসায়ানিন। দেখো নিন লেখা আছে, নিন। এই নিন থেকে নীল, নিন থেকে নীল। ওকে। আর ফাইকো ইরিথ্রিন। দেখো তো ইরিথ্রিন কথাটা তোমরা পড়ছো কোথায়? পড়ছো আমি বলি, ওই যে তোমরা যখন ইরিথ্রোসাইট পড়ছো, লোহিত রক্তকণিকার ইংলিশ কি? ইরিথ্রোসাইট। ওখানে ছিল কি? ইরিথ্রিন। এই ফাইকো ইরিথ্রিন, ইরিথ্রিন হচ্ছে লাল কালার। পারবা। ঠিক আছে,
তাহলে এই চারোটার কালার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া যেভাবে বললাম সেভাবে সুন্দর করে পড়ে ফেলবা। তারপর দেখবা এক পৃষ্ঠা পরে এখানে দেখা আছে আলোক শোষণ বর্ণালী। সেটা হচ্ছে যে যতটুকু আলো উদ্ভিদ গ্রহণ করে সেটাকে কিভাবে কিভাবে সে খরচ করে। তো দেখা গেছে যে 3 ভাবে খরচ করে। আমরা সহজ করে মনে করতেছি শোষী, ফল, সরা। শোষী দিয়ে শোষিত, ফল দিয়ে প্রতিফলিত, আর সরা দিয়ে প্রতিসরিত। তাহলে যে পরিমাণে আলো উদ্ভিদ গ্রহণ করে সেটাকে সে 3টা জিনিস করে। কিছু পরিমাণে সে শোষিত করে, কিছু পরিমাণে প্রতিফলিত করে, কিছু পরিমাণে প্রতিসরিত করে। কোনটা কত পার্সেন্ট সেটা পড়বা। 83%, 12%, 5%। 83%, 12%, 5%। ওকে, এবার আসো এক পৃষ্ঠা পরে তোমরা দেখবো বইয়ে লেখা আছে ফটোসিনথেটিক ইউনিট। এই জিনিসটা বোঝার চেষ্টা করি। ফটোসিনথেটিক ইউনিট বা যেগুলোকে আমরা PS1, PS2 বলি আর কি, বা ফটো সিস্টেম বলি, সেটা হচ্ছে ক্লোরোফিল এবং রঞ্জক এবং আরও কিছু পদার্থ, এগুলোর সমন্বয়ে তৈরিতে একটা ইউনিট যারা সালোকসংশ্লেষণের কাজ করে। এখন দেখো ফটোসিনথেটিক ইউনিটের মধ্যে বেশ কিছু জিনিসপত্র থাকে, যেমন বিভিন্ন রঞ্জক অণু থাকে, কিছু প্রোটিন থাকে, ইলেকট্রন গ্রহীতা ইটিসি এগুলো থাকে আর কি। হ্যাঁ, ওকে, এবার আসো ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2-র পার্থক্য। এই পার্থক্যটা আমি একটু পরে এখন একটা ছন্দের একটা টেকনিক করে পড়াবো। আগে তোমার জিনিস পুরো বেসিক জিনিসটা একটু বুঝাই। ভাইয়ার এই এখন যেটা ভাইয়া পড়াবো 5 মিনিট, এই 5 মিনিটে তোমার পুরো সালোক সংশ্লেষণের 80% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং এইটুকু দিয়ে তুমি যে কোনো পরীক্ষার যে কোনো সালোক সংশ্লেষণের কোয়েশ্চেন আনসার করতে পারবা। তো দেখো, প্রথমত সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলোকে প্রথমত আমরা 2টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? 2টা ভাগে। এটা ভাগ করছে কে? ভাগ করছে 1905 সালে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে কালো বেটা। বাপ মা রাগ করে তার নাম রেখে দিয়েছে ব্ল্যাকম্যান বা কালো বেটা। ঠিক আছে, এই ব্ল্যাকম্যান বলছে যে এই বিক্রিয়াগুলোকে 2 ভাগে ভাগ করো। একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়া, আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়ের বিক্রিয়া। এখন দেখো তোমার পরীক্ষায় কি কি কোয়েশ্চেন আসে আমি একটু বলি। তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে আলোক নির্ভর বিক্রিয়াতে বা আলোক নিরপেক্ষ বিক্রিয়াতে এখানে কি হয়। সেকেন্ড কোয়েশ্চেন, এগুলো কোথায় হয়, ঠিক আছে, এবং এটার ধাপগুলো কি কি, বা এটাকে কি কি ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা এখন সহজে এই 3টা নিয়ে একসাথে করে পড়ে ফেলবো। এখনই ভাই আপনার সাথে পড়ে ফেলো। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যে কি হয়, ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা কি দেখো। এই যে আলোক নির্ভর বিক্রিয়া, এখানে এটিপি এবং NADPH2 এটা তৈরি হয়, ঠিক আছে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার দিয়ে দিলাম যে আলোক নির্ভর অধ্যায়ে কি হয়, এখানে এটিপি আর NADPH2 তৈরি হয়। এখানে কিন্তু শর্করা তৈরি হয় না। সালোক সংশ্লেষণের মেইন লক্ষ্য শর্করা তৈরি করা, কিন্তু এখানে কিন্তু শর্করা তৈরি হয় না। এরপর আসে আলোক নিরপেক্ষ অধ্যায়। এখানে কি হয় দেখো, এখানে এই 2টা জিনিসই খরচ হয়ে যায়। এটিপি আর NADPH2 এখানে যা তৈরি করছো সেটা খরচ করে ফেলে। সেটা খরচ করে সে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে, মানে গ্লুকোজ তৈরি করে, সহজ বাংলা কথা শর্করা তৈরি হয়। তাহলে শর্করা তৈরি হয় মূলত কোন অধ্যায়ে? আলোক নির্ভর অধ্যায় নাকি আলোক নিরপেক্ষ অধ্যায়? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়, ঠিক আছে। আচ্ছা, এবার আসো কোথায় হয়। সেকেন্ড কোয়েশ্চেন, কোথায় হয়? আচ্ছা, মনে রাখবা আলোক নির্ভর অধ্যায়টা হয় হচ্ছে থাইলাকয়েড, এটা ক্লোরোপ্লাস্টের একটা স্থান। যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু চাকতির মতো দেখা যায় না, এই চাকতিগুলোকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েডের ভেতরে এই আলোক নির্ভর অধ্যায় হয়। আর এই আলোক নিরপেক্ষ অধ্যায় হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনের আনসার তুমি আশা করি পারতেছো যে এটা কি হয় আর এটাতে কি হয়। এখন ব্যাপারটা বুঝো, এই আলোক নির্ভর অধ্যায়তে এটিপি যে তৈরি হয়, এখন এটিপি কিভাবে তৈরি হয়? একটা এডিপি এটার সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, এটা যুক্ত হলে তৈরি হয় এটিপি, এবং এটা আলোর উপস্থিতিতে হয়। কার উপস্থিতিতে? আলো। এখন আলোর ইংলিশ হচ্ছে ফটো। আলোর ইংলিশ কি? ফটো।
আর এই যে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়া এই ধরনের বিক্রিয়াকে বলি ফসফোরাইলেশন। কি বলি? ফসফোরাইলেশন। তো এটার নাম কি হলো আসলে আলটিমেটলি? নাম হলো ফটোফসফোরাইলেশন। তার মানে আলোক নির্ভর বিক্রিয়াতে মূলত যে বিক্রিয়াটা হয় যদি এক কথায় বলতে যাই সেটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। আশা করি এখন পর্যন্ত ভাইয়া যতটুকু বললাম সবার মাথার সব কনফিউশন দূর হয়ে গেছে। আলোক নির্ভরতে আসলে কি হয়? ফটোফসফোরাইলেশন হয়। আর এই যে ফটোফসফোরাইলেশন এটাকে দুই ভাগ করা যায়, একটাকে আমরা বলবো চক্রীয় আর একটাকে বলবো অচক্রীয়। অচক্রীয়, ঠিক আছে? গেল। এবার আসো আলোক নির্ভর অধ্যায়, নিরপেক্ষ অধ্যায়। এই আলোক নিরপেক্ষ অধ্যায়ে 3টা চক্র হয় যেটা তোমরা পড়ছো, নাম শুনছো। একটা হচ্ছে কেলভিন চক্র, একটা হচ্ছে হ্যাচো-স্ল্যাক চক্র, হ্যাচো-স্ল্যাক, আরেকটা হচ্ছে ক্যাম চক্র, প্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। দেখো এই একটা স্লাইডের মধ্যে তোমার সালোক সংশ্লেষণের সব কনসেপ্ট কেন্দ্রীভূত হয়ে আসছে যে আসলে বইটাতে কি কথাবার্তা বলছে। ঠিক আছে, আমরা এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা এখন সুন্দর করে চলে যাব পরে। এবার আমরা চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশনটা একটু বুঝবো। এটুকু ক্লিয়ার? ওকে। চক্রীয় অচক্রীয় জিনিসটা বোঝার চেষ্টা করো। ফসফোরাইলেশন জিনিসটা যেটাকে বললাম আমি চক্রীয় অচক্রীয়। হ্যাঁ, এটা মনে রাখবা যে দুইটা জিনিসের মধ্যে হবে। দুইটা জিনিস কি কি? সেটা হচ্ছে ফটো সিস্টেম। তাহলে এইখানে আমরা ফটো সিস্টেমের কাহিনীতে আসবো, ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 কাহিনীতে। ফটো সিস্টেম 2 এখন ব্যাপারটা বুঝো। ভাইয়া গল্প আকারে বলবো, তুমি সুন্দর করে গল্প আকারে শিখবা, তাহলে তোমার পরীক্ষার জন্য সহজে মনে থাকবে। বুঝছো ব্যাপারটা? কারণ জিনিসটাকে যখন তুমি এই মুখস্থ করতে যাবা, যেটা রিটেনের জন্য তুমি করতা, তাহলে কিন্তু তুমি এমসিকিউতে আনসার করতে পারবা না। কারণ তোমার তো এখন এমসিকিউ মানে রিটেন আসতেছে না, তোমার আসতেছে এমসিকিউ। কারণ এমসিকিউতে কীভাবে আমি 1 মিনিটের মধ্যে এই পুরো চক্রটাকে মাথায় এনে কোয়েশ্চেনটা আনসার করব, সেই জন্য আমাকে ওভাবে প্রিপারেশনটা থাকতে হবে। তাহলে মনে রাখবা প্রত্যেকটা ফটো সিস্টেমের 3টা অংশ থাকে। একটা অংশকে আমরা বলবো আলোক শোষণ কেন্দ্র, একটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে এটার নাম কি বললাম? আলোক শোষণ কেন্দ্র। এটার নাম হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, আর এটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওকে, সেম জিনিস ফটো সিস্টেম 2তেও আছে, আলোক শোষণ কেন্দ্র, বিক্রিয়া কেন্দ্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, এখন দেখো ভাইয়ের সাথে সাথে শিখো একদম ইজিলি। দেখো প্রথম হচ্ছে ফটো সিস্টেম 1। মনে রাখবা ফটো সিস্টেম 1 হচ্ছে ক্লাসের তোমার ফার্স্ট বয়, আর ফটো সিস্টেম 2 হচ্ছে ক্লাসের সেকেন্ড বয়। কিন্তু পড়াশোনা বেশি করতে হচ্ছে ফটো সিস্টেম 2। পড়াশোনা বেশি করতে কে? ফটো সিস্টেম 2। তো ফটো সিস্টেম 2 কী করে? সে অনেক কষ্ট করে 670 ন্যানোমিটার এর আলো গ্রহণ করে। 670 ন্যানোমিটারের আলো গ্রহণ করে, বা 680, মনে হয় 680 দেওয়া আছে, 680 ন্যানোমিটারের আলো গ্রহণ করে। এই 680 ন্যানোমিটারের আলো সে শোষণ করে। শোষণ করার পর সে তার বিক্রিয়া কেন্দ্রে এই আলোটাকে নিয়ে আসে। আলোটাকে নিয়ে এসে সে একটা বিক্রিয়া করে। এই বিক্রিয়াটা কি? খুবই সুন্দর একটা বিক্রিয়া। সে পানিকে ভাঙে, মানে আলোর সাহায্যে পানিকে ভাঙে। এখন তুমি বলো, তুমি নিজেই পারবা। আলো ইংলিশে কি বলে? ফটো। আর ভাঙ্গাকে ইংলিশে কি বলে? লাইসিস। কার ভাঙ্গা? পানির ভাঙ্গা। তাহলে দেখো এটার নাম হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। তাহলে দেখো এই যে PS2 মানে ফটো সিস্টেম 2, সে আলোর সাহায্যে পানিকে ভাঙে, এই জন্য এটার নাম হয়েছে কি? ফটোলাইসিস। এই কি হলো? ভুল করে দিলাম, দাঁড়া ঠিক করি। এই ওকে ওকে, চলো তাহলে এটাকে কি বলবো আমরা? পানির ফটোলাইসিস। ফটোলাইসিস অফ ওয়াটার করে সে। এখন ফটোলাইসিস অফ ওয়াটার করলে কি কি তৈরি হয় এটাও পরীক্ষায় আসে। ফটোলাইসিস ওয়াটার তৈরি হাইড্রোজেন আয়ন তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, আর ইলেকট্রন তৈরি হয়। হাইড্রোজেন আয়ন তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, আর ইলেকট্রন তৈরি হয়। এখন বলা হয় যে এই যে এত কিছু তৈরি করে তার মধ্যে থেকে সবচেয়ে দামি জিনিসকে? দামি জিনিস হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রনটাই যায় হচ্ছে পরবর্তী ধাপে, সেটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গেল। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে এই ইলেকট্রনটা আবার চলে আসার কথা ছিল ফটো সিস্টেম 2 এর কাছে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে
ফটোসিস্টেম 2 এত পরিশ্রম করলো, সে পানিকে ভাঙলো, সে ইলেকট্রনকে বের করলো, কিন্তু সে ফলাফলটা সে নিজে কখনো ভোগ করতে পারে না। ফলাফলটা চলে যায় সবসময় ফটোসিস্টেম 1-এর কাছে। যত কিছুই করুক ফার্স্ট হয় ওই PS1, সেই সবসময় ক্লাসে ফার্স্ট হয়। ঠিক আছে, তাহলে তার ইলেকট্রনটা ভোগ করে কে? ভোগ করে হচ্ছে ফটোসিস্টেম 1। এই ফটোসিস্টেম 1 হচ্ছে খুবই চালাক এবং ধুরন্ধর প্রকৃতির লোক। সে কোনো কাজ কাম কিছুই করে না, সে শুধু শো অফ করে। কি করে? শো অফ। সে কি করে? আলোক শোষণ কেন্দ্রে সে 700 ন্যানোমিটারের আলো গ্রহণ করে। কত ন্যানোমিটার? 700 ন্যানোমিটারের আলো গ্রহণ করে। এবং বিক্রিয়া কেন্দ্রে সে কোনো বিক্রিয়া টিক্রিয়া কিছু করে না, সে শুধু এই যে ফটোসিস্টেম 2 থেকে যে পাওয়া ইলেকট্রন সেটাকে ঘুরায় ফিরায় আবার তার নিজের কাছে নিয়ে চলে আসে। ঠিক আছে, এখন দেখো এখানে কাহিনী কিন্তু বুঝে গেছো। এই দেখো এখানে ফটোসিস্টেম 2, এই যে দেখো তো সে যে শুরু করছে যেখান থেকে বিক্রিয়া কিন্তু শেষ হচ্ছে কার কাছে? এসে ফটোসিস্টেম 1-এর কাছে। তাহলে সে কিন্তু চক্র কমপ্লিট করতে পারে না। আমরা চক্র কাকে বলি? যেখান থেকে শুরু সেখানে শেষ হলে সেটা চক্র। তাহলে এটা তো চক্র হয় নাই। তাহলে ফটোসিস্টেম 2 এর এই যে বিক্রিয়াটা, এটাকে বলা হয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তাহলে ফটোসিস্টেম 2 কোন ধরনের ফটোফসফোরাইলেশন করে? অচক্রীয়। আর ফটোসিস্টেম 1 সে করে কোনটা মেইনলি? সে করে মেইনলি হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। কিন্তু ব্যাপারটা বুঝো, জীবনে একটা সময় যে এই যে সে যে বারবার ওর ইলেকট্রন চুরি করে খেলে খাচ্ছে, সবাই যেমন ধরা খায়, সেও জীবনে একবার ধরা খাবে। এবং যখন সে ধরা খাবে তখন তার ইলেকট্রন সে ফটোসিস্টেম 2-কে দিয়ে দিবে, এবং তখন সে চাইলে অচক্রীয় ফটোফসফোরাইলেশনও করতে পারে। তাহলে ফটোসিস্টেম 1 চক্রীয় করে, অচক্রীয় করে, কিন্তু ফটোসিস্টেম 2 শুধুমাত্র অচক্রীয় করে। এখন আসো, এইটা যদি তোমার বোঝা হয়, এখন তুমি কিন্তু এই বাদ বাকি জিনিসগুলো বুঝবা, ওই ছকটা বুঝবা। এখন দেখো ভাইয়া ছকটা পড়াবো, তবে তার আগে আরেকটা জিনিস শেষ করে নিই। সেটা হচ্ছে এই ইলেকট্রনের ব্যবহারটা তুমি বুঝতে পারলা, এটা দিয়ে শক্তি তৈরি হচ্ছে এবং এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয়ে সেটা ফটোসিস্টেম 1-এর কাছে আসছে। দেখবে যে একটা কোয়েশ্চেন আসছে, মানে ওই ছকটার মধ্যে দেখবা লেখা আছে যে ফটোসিস্টেম 2-তে যে ইলেকট্রন থাকে তার উৎস কি? উৎস হচ্ছে পানি, কারণ পানিকে ভেঙে সে ইলেকট্রন পাইছে, ঠিক তো? তাহলে ফটোসিস্টেম 2 এর ইলেকট্রনের উৎস হচ্ছে পানি। ঠিক আছে, এরপর পরীক্ষায় আসে ফটোলাইসিস অফ ওয়াটার কোথায় হয়? PS1 নাকি PS2? উত্তর কি? PS2। এটাও পারতেছো। আর দেখো ফটোসিস্টেম 1 এর ইলেকট্রনের উৎস কি? ফটোসিস্টেম 2। তার ইলেকট্রনটা কার থেকে আসতেছে? ফটোসিস্টেম 2 এর থেকে আসতেছে। আচ্ছা, তারপর কোয়েশ্চেন আসে ফটোসিস্টেম 2 কত ন্যানোমিটার আলো গ্রহণ করে? 680। ফটোসিস্টেম 1 কত ন্যানোমিটার আলো গ্রহণ করে? 700 ন্যানোমিটার। ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন আসে, সেটাই পড়াবো। সেটা হচ্ছে এই যে দেখো হাইড্রোজেনটা, হ্যাঁ, এই হাইড্রোজেনটা কি করে জানো? এটা NAD-র সাথে যুক্ত হয়। NAD-র সাথে যুক্ত হয়ে NADH2 তৈরি করে। তার মানে এই NADH2 এটাও তৈরি হয় কোথায়? ফটোসিস্টেম 2। আর ফটোসিস্টেম 1-এ তৈরি হয় না। ঠিক আছে, তার মানে তুমি বেসিক কনসেপ্ট ভাইয়ের গল্প থেকে এটা বুঝতে পারলা যে সবগুলা ঘটনাই করতেছে ফটোসিস্টেম 2, আর ফটোসিস্টেম 1 হচ্ছে আর কি স্টাইলিশ করতেছে আর কি। চলো আমরা এবার পার্থক্যের ছকটা পড়ি, এখন দেখো তুমি সব পারবা। আচ্ছা, আরেকটা কথা, ব্যাপারটা বুঝো, বাংলাদেশের যে যতগুলো ফার্স্ট বয় থাকে ক্লাসের, ওরা কি আর দেশে থাকে নাকি দেশের বাইরে চলে যায়? সব তো দেশের বাইরে চলে যায়, বাংলাদেশে তো কেউ থাকতে চায় না। তো এই দেখো ফটোসিস্টেম 1 সে থাকে থাইলাকয়েডের বাইরের দিকে, আর ফটোসিস্টেম 2 থাকে থাইলাকয়েডের ভেতরের দিকে। আচ্ছা, ফটোসিস্টেম 1 কত ন্যানোমিটারের আলো গ্রহণ করে? 700। এই জন্য তার ক্লোরোফিলের নাম হচ্ছে ক্লোরোফিল 700। আর সে 680 ন্যানোমিটারের আলো গ্রহণ করে, এই জন্য তার ক্লোরোফিলের নাম হচ্ছে ক্লোরোফিল 680। আচ্ছা, ফটোসিস্টেম 1 চক্রিয় করতে পারে, অচক্রিয় করতে পারে। সাধারণত চক্রিয় করে, জীবনে এক সময় যে যে চাইলে অচক্রিয় করতে পারে, কিন্তু এই ব্যাটা সব সময় অচক্রিয় করে, সব সময় অচক্রিয়। ঠিক আছে, এটাতে ক্লোরোফিলে বেশি বেশি থাকে, কারণ সে তো ফটোসিস্টেম 1, সে হচ্ছে এক রোল, তার সব কিছুই বেশি বেশি, আর তার মধ্যে কম থাকে। এই দেখো, এটা NADP বিজারণে প্রোটন দান করে, H+, এটাকে কি বলে? প্রোটন বলে। এই যে তার মানে NADPর বিজারণ করে কে? ফটোসিস্টেম 2। আর এর যে ইলেকট্রন সেটা কার থেকে আসে? দেখো পানি থেকে আসে। আর এর ইলেকট্রন কার থেকে আসে? ফটোসিস্টেম 2 থেকে আসে। দেখছো? তারপর দেখো এখানে পানি বিশ্লেষিত হয় আর এখানে পানি বিশ্লেষিত হয় না। ঠিক আছে, এই জিনিসটাই আর কি ভাইয়ের গল্পটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে, আসলে আমরা আলটিমেটলি চক্রীয় অচক্রীয় ফটোফসফোরেশন টপিকটাই হচ্ছে রিটেনের, কিন্তু ওই টপিক থেকে কি জিনিসটা তোমাকে মানে MCQর জন্য, মেডিকেল অ্যাডমিশনের জন্য বের করে আনতে হবে, সেটা তুমি এখান থেকে পারবা। তাহলে ভাইয়া যেভাবে পড়াইলাম ক্লাসটা দরকার হলে আরও একবার দেখবা তুমি, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এইটুকুই থাকুক, পরে আমরা চলে যাই।
ওকে, যেগুলো ভাইয়া বললাম। এরপর দেখো থাইলাকয়েডে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কিছু অংশের নাম দেওয়া আছে। এখান থেকে তুমি ফিওফাইটিন, প্লাস্টোকুইনন আর হচ্ছে প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, এই চারটা পড়তে হয় আর কি। দেখো যেমন ফিওফাইটিন এটা একটা রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। তারপর প্লাস্টোকুইনন এটা হচ্ছে ছোট চলনশীল লিপিড। তাহলে এই দুটো মনে রাখবে। দেখো প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, মনে রাখবে প্লাস্টো শব্দের অর্থ হচ্ছে চলনশীল, আর কুইনন মানে লিপিড, আর সায়ানিন মানে হচ্ছে প্রোটিন। ঠিক আছে, তাহলে ক্ষুদ্র চলনশীল প্রোটিন বললে দিব কি প্লাস্টোসায়ানিন, আর কুইনন বললে দিব লিপিড, আর ফেরিডক্সিন একটা আয়রন সালফার প্রোটিন। ওকে, এই যে কলা কৌশল এগুলো ভাইয়া অলরেডি পড়াই ফেলছি। দেখো এই যে বিজ্ঞানী ব্ল্যাকম্যান দুইটা ভাগে ভাগ করছে, আলোক নির্ভর, আলোক নিরপেক্ষ। এটাতে এটিপি NADPH2 তৈরি হয়, এটা থাইলাকয়েড মেমব্রেনে সংগঠিত হয়। ভাই কিন্তু অলরেডি সব পড়াই ফেলছি। তারপর দেখো এই যে সূর্যালোকের শক্তি ব্যবহার করে এটিপি তৈরি করার প্রক্রিয়াকে কি বলে? ফটোফসফোরাইলেশন বলে। আচ্ছা, এটিপি NADPH2 এই দুটাকে বলা হয় আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তিটার ব্যাপারটা ভাইয়া বুঝাই বলি। যে জিনিসটা তুমি তৈরি করছো কিন্তু কিছুক্ষণ পরে তুমি খরচ করে ফেলবা, সেটাকে বলি আত্তীকরণ শক্তি। ঠিক আছে, এটা কেমন এক্সাম্পল? তোমাকে সহজ এক্সাম্পল দিই। কিছু কিছু পড়া থাকে না যে খুব কঠিন, খুব মানে খুবই বাজে, যেগুলো আমরা মুখস্থ রাখতে পারি না, ওগুলো শুধু আমরা পরীক্ষার আগের ঘন্টায় পড়ি, পড়ে পরীক্ষায় বমি করে দিয়ে চলে আসি, তারপর ভুলে যাই। এরকম কিছু পড়াশোনা থাকে না? এরকম যে এটিপি NADPH2 তৈরি করলাম, তৈরি করার পর পরের ধাপে খরচ করে ফেলছি, এই জন্য এই শক্তিটাকে বলা হয় আত্তীকরণ শক্তি। ওকে, পারবা? আত্তীকরণ শক্তি গেল। এই যে ব্ল্যাকম্যান, দেখো ব্ল্যাকম্যান কিন্তু আসলে কালা ছিল না, খুবই দুঃখজনক ব্যাপার। ওর বাপ মার প্রতি আমি খুবই খুবই মর্মাহত যে এত সুন্দর লোকটাকে ব্ল্যাকম্যান নাম দিয়ে দিছে। যাই হোক, তারপর চলে আসো এখানে চক্রীয় অচক্রীয় পার্থক্য। সেম জিনিস। দেখো অচক্রীয়কে ভাইয়া ধনী লিখছি। ধনী কেন লিখছি তুমি অলরেডি বুঝে ফেলছো। ফটোসিস্টেম 2 যে ঘটনাটা করছে সেটাই মূলত অচক্রীয়। এবং দেখো তো ফটোলাইসিস অফ ওয়াটার বলো, তারপর হচ্ছে NADPH2 তৈরি বলো, বিক্রিয়াগুলো বলো, সব ঘটনাগুলো সব কোথায় হয়? অচক্রীয়তে হয়। আর চক্রীয় তো একটা বোকা শোকা ডিপার্টমেন্ট, সে তো শুধু ইলেকট্রনটাকে নিয়ে ঘুরায় আনতেছে আর কিছুই করতেছে না, এই জন্য এটা গরিব। এখন পড়লে তুমি বুঝে ফেলবে এটা। ওকে, এরপর আলোক নিরপেক্ষ অধ্যায়, ওই একই কথাবার্তা। কার্বোহাইড্রেট তৈরি হয়, এটা ক্লোরোপ্লাস্টের স্টোমাতে সংগঠিত হয়। এটাকে 3টা ভাগে ভাগ করা যায়, কেলভিন চক্র, হ্যাচোস্ল্যাক চক্র আর ক্যাম চক্র। ঠিক আছে, এখন পড়বা অধিকাংশ উদ্ভিদেই সাধারণত কেলভিন চক্র হয়। কেলভিন চক্র উদ্ভিদগুলোকে আমরা C3 উদ্ভিদ বলি। মনে রাখবা কেলভিন চক্রের যে উদ্ভিদগুলোতে হয় তাদেরকে আমরা বলি C3 উদ্ভিদ। আর হ্যাচোস্ল্যাক চক্র যে উদ্ভিদগুলোতে হয় সেগুলোকে আমরা বলি C4 উদ্ভিদ। কারণ কি? কারণ হচ্ছে প্রথম স্থায়ী পদার্থের কারণে। এখানে যে প্রথম স্থায়ী পদার্থ হয় সেটা 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এটা C3। আর ওখানে প্রথম ইয়েটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, এই জন্য C4। একটু পরে আমরা পড়তে যাব, দেখবা। আচ্ছা, এখানে দেখো, এখান থেকে শুধু পড়বা কেলভিন চক্রের আবিষ্কারককে বিজ্ঞানী কেলভিন, এবং কার্বন 14 আইসোটোপ ব্যবহার করে ক্লোরেলা নামক শৈবালে সর্বপ্রথম এই চক্রটা আবিষ্কার করছে। এটা পড়তে হবে, যে কয়টা কথা বলছি সব ইম্পর্টেন্ট। যে কেলভিন চক্র, C3 চক্র, এটা ক্লোরেলা নামক শৈবালে সর্বপ্রথম আবিষ্কার করছে বিজ্ঞানী কেলভিন। কি ব্যবহার করে? কার্বন 14 আইসোটোপ ব্যবহার করে। ওকে, তারপর চলে যাও এই যে মিস্টার কেলভিন, দেখে নাও কেলভিনকে একটু দেখে নাও, খুবই ভদ্রলোক ছিলেন আর কি। আচ্ছা, এখন আসো বিক্রিয়াগুলো। এখন সবার এখন মাথার মধ্যে টেনশন, কান্নাকাটি শুরু হয়ে যাবে যে ভাইয়া এটা কিনে পড়বো, এটা কী করবো। সুসংবাদ দিয়ে এই বিক্রিয়াগুলো পরীক্ষাতেই আসে না। ঠিক আছে, শুধু শুধু প্যারা নিয়ে লাভ নেই। ভাইয়া 3টা বিক্রিয়া দিচ্ছি, শুধু ওই 3টা বিক্রিয়া পড়বি, বেশি পড়ার দরকার নেই। আর পড়বি যে পরীক্ষার কোয়েশ্চেনটাও কিন্তু তোমার এভাবে তীর চিহ্ন দিয়ে আসে না। মেডিকেল অ্যাডমিশনের কোয়েশ্চেন তো যারা পরীক্ষা দিচ্ছে তোমরা দেখছোই, খুব হিবিজিবি না, খুব গাদাগাদি করে কোয়েশ্চেন থাকে না। এই কারণে তীর চিহ্নওয়ালা কোয়েশ্চেনই পরীক্ষায় দেয় না, কারণ এটা তো জায়গা লাগবে বেশি। ওরা যেটা করে, এই কোয়েশ্চেনটা একবার আসছিল এরকমভাবে আসে। দেখো, রাইবোলোজ 1,5-বিসফসফেট থেকে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরিতে কোন এনজাইম ব্যবহৃত হয়? বুঝছিস? কথায় কথা দিয়ে দিবে, কথা দিয়ে। শুধু এটা পড়বা আর এটা পড়বা। জাইলুলোজ 5-ফসফেট থেকে রাইবোলোজ 5-ফসফেটে কোন এনজাইম? ইপিমারেজ। এই দুটো পড়লেই হবে। ঠিক আছে, এই দুটো পড়ো, আর কোনো লাগবে না। ঠিক আছে, এখানে হচ্ছে বাস ভাইয়া সামারাইজ করছি, যা যা কিছু আছে সামারাইজ করছি, স্লাইডটা দেখলেই তোমরা বুঝে যাবে যে কী কী আছে।
ওকে, এবার হচ্ছে স্টার্চ সুক্রোজ উৎপাদনের একটা প্যারা আছে। এই প্যারাটা থেকে আমাদের দুইটা কোশ্চেন পড়তে হয়, সেটার জন্য আসছি ভাইয়া। যেমন এই যে দেখো সুক্রোজ, যে সারা দেহে সুগার সাপ্লাই হয় কি হিসেবে, ট্রান্সপোর্ট হয় কি হিসেবে, সুক্রোজ হিসেবে। মনে রাখবা যে আমাদের যে শর্করাটা তৈরি হয়, মানে উদ্ভিদের যে শর্করাটা তৈরি হয়, সেটা তৈরি হয় কিন্তু গ্লুকোজ হিসেবে, কিন্তু সেটা ট্রান্সপোর্ট হয়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় হচ্ছে সুক্রোজ হিসেবে। তাহলে এটা একটু পড়তে হবে, হ্যাঁ। ওকে, আরেকটা কথা পড়বা, এই যেখানে দেখো লেখা আছে ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশনকে ভাইয়া সহজ বাংলা ভাষায় বুঝে, রেসপিরেশন মানে শ্বসন, ফটো মানে আলো, আলোর উপস্থিতিতে যদি শ্বসন হয় তাকেই বলা হয় ফটো রেসপিরেশন। এখন তুমি বুঝো, তুমি নর্মাল মানুষের মতো চিন্তা ভাবনা করবা। শ্বসনে তুমি কি করো? আমি অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটাই হবে। অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, কিন্তু আলোর উপস্থিতিতে। তাহলে এটাকে বলা হয় ফটো রেসপিরেশন। দেখো লেখা আছে যে আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার প্রক্রিয়াকে বলা হয় ফটো রেসপিরেশন। ঠিক আছে, সাধারণত মনে রাখবা যখন কেলভিন চক্র চলে তখন তীব্র আলো এবং উচ্চ তাপমাত্রাতে ফটো রেসপিরেশন হয়ে থাকে। এটা সাধারণত হয় না, এটা একটা অসাধারণ ঘটনা। আর এখানে কি তৈরি হয়? 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলাইট তৈরি হয়, এটা পড়বা। আর এটা 3টা জায়গায় হয়, এটা পড়বা। এমপিসি দিয়ে মনে রাখতে হয়, এমপিসি, মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম আর ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম আর ক্লোরোপ্লাস্ট, এই 3 জায়গায় এটা হয়, মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম আর ক্লোরোপ্লাস্ট। ওকে, তো পারবা? যেটা বললাম ভাই একই জিনিসপত্র আবারও। এবার আসো হচ্ছে তোমার এই হ্যাচোস্ল্যাক চক্র। এখানেও বিক্রিয়া আসলে তেমন একটা পরীক্ষা আসে না। বিক্রিয়া থেকে তুমি যদি পড়তেই চাও, একদম আমি পড়তে চাচ্ছি, যদি এরকম হয় তাহলে তুমি এটা পড়বা। এই যে দেখো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি। এটাতে কোন এনজাইম ব্যবহৃত হয়? কার্বক্সিলেজ। শুধু এই এনজাইমটা পড়বা, কার্বক্সিলেজ। ওকে, এসো এখানে দেখো হ্যাচোস্ল্যাক চক্র সম্পর্কে কি কি পড়বা। এটার আরেকটা নাম হচ্ছে ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। এটা কর্সচ্যাক ইক্ষুতে এবং কার্পিলভ ভুট্টা উদ্ভিদে এটা আবিষ্কার করছে। তাহলে কর্সচ্যাক ইক্ষুতে, কার্পিলভ ভুট্টাতে আবিষ্কার করছে, এবং তেজস্ক্রিয় কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছে। ওকে, এখানে প্রথম যে স্থায়ী পদার্থটা ছিল সেটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ। ওকে, এবার দেখো এখান থেকে কি কি পড়বা। C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের পার্থক্য তোমাকে পড়তে হবে। তবে পার্থক্য মুখস্থ করার কিছু না, তুমি সহজ করে মনে রাখো। 3 কম কম আর 4 হচ্ছে বেশি বেশি। আমরা তো জানি 3 আর 4-এর মধ্যে কে কম? 3 কম, আর 4 কি? বেশি। তাহলে C3 উদ্ভিদের সব কিছু কি দিবা? কম কম। আর C4 উদ্ভিদের সব কিছু বেশি বেশি। দেখো কম কম মানে নেগেটিভ আর কি, নেগেটিভ। আর বেশি বেশি মানে হচ্ছে পজিটিভ। তাহলে এটা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম নয়। তারপর ক্লোরোপ্লাস্ট এক প্রকারের থাকে। তারপর আসো এই যে দেখো মেসোফিল কোষ, মানে একটা কোষেই সব বিক্রিয়া সম্পাদন হয়। শীত প্রধান অঞ্চলে উৎপত্তি লাভ করে। শীত মানে কি? তাপমাত্রা কম। তারপর সালোক সংশ্লেষণের হার কম। তারপর হচ্ছে বাধাপ্রাপ্ত হয়। তার মানে কি সবই কথা কি নেগেটিভ কথা অথবা কম কমের কথা। শুধু একটা ব্যতিক্রম আছে, 4 নাম্বারটা, এটা ব্যতিক্রম লিখে রাখতে হবে, ব্যতিক্রম। তাইলে তুমি পারবা, ঠিক আছে। তো তুমি মনে রাখবা কিভাবে বলছি ভাইয়া, C3 আর C4, 3 কম 4 বেশি। তাহলে 3 এর সব কিছু কম কম আর 4 এর সব কিছু বেশি বেশি। আর শুধু ব্যতিক্রম হচ্ছে 4 নাম্বারটা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। কেলভিন চক্র, হ্যাচোস্ল্যাক চক্র কিন্তু সেম। দেখো কেলভিন চক্র মানে কিন্তু C3, এটা মানে কিন্তু C4। তার মানে সবই সেম, শুধু 3টা মুখস্থ করতে হয়। সেটা হচ্ছে এই যে 3, 4 আর 5, কারণ এটা কম আর বেশি দিয়ে মিলবে না। যেমন প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কেলভিন চক্রে তার নাম হচ্ছে RUBP, আর হ্যাচোস্ল্যাক চক্রের নাম কি? PEP, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এখানে হচ্ছে রুবিস্কো, এখানে হচ্ছে পেপ কার্বক্সিলেজ, আর এখানে 3PGA, এখানে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই 3টা তোমাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আর ক্যাম চক্র থেকে বলবা যে ক্যামের ফুল ফর্মটা পরীক্ষায় আসে, যেটা ফুল ফর্ম হচ্ছে ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা সবার মধ্যে হয় না, শুধু পাথরকুচি উদ্ভিদের মধ্যে এটা দেখা যায়, পাথরকুচি, হ্যাঁ। এরপর দেখো এটা এটা কি জিনিস বলছে।
এখানে বলা হয়েছে যে আমরা তো জানি যে সালোক সংশ্লেষণে অক্সিজেন তৈরি হয়। এখন বিজ্ঞানীরা গবেষণা করতে যে বলল যে এই যে অক্সিজেনটা আসতেছে এটা কি ওই যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে আসতেছে নাকি পানি থেকে আসতেছে, এটা বের করার জন্য ওরা 3টা বিক্রিয়া করছে। বিক্রিয়াগুলোর নাম তোমার পরীক্ষায় আসবে। একটা হচ্ছে হিল বিক্রিয়া, একটা ভ্যান নিল বিক্রিয়া, আর একটা হচ্ছে রুবেন কামেন বিক্রিয়া। তো তুমি প্রত্যেকটা বিক্রিয়ার শুধু মেইন থিমটা পড়বা। যেমন হিল বিক্রিয়ার মেইন থিম হচ্ছে যে হিল বিক্রিয়াতে বলা হয়েছে যে তোমার এই যে হাইড্রোজেন গ্রাহককে আলোতে রাখছে, এই যে এই লাইনটা পড়বা শুধু। আর ভ্যানিল বিক্রিয়াতে মনে রাখবা পানির পরিবর্তে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে আর কি। আর রুবেন কামেন বিক্রিয়াতে তেজস্ক্রিয় অক্সিজেন 18 অণু ব্যবহার করা হয়েছে। এটা পরীক্ষায় আসে যে রুবেন কামেন বিক্রিয়াতে অক্সিজেনের কত আইসোটোপ ব্যবহার করা হয়েছে। অক্সিজেন 18 আইসোটোপ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই 3টা পড়বা। ওকে, এবার আসো সালোক সংশ্লেষণের প্রভাবক। একইভাবে তোমাকে শুধু ভাইয়া তো বারবার করে বলতেছি কি পড়তে হবে, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক। তাহলে মনে রাখবা যে সবগুলাই হচ্ছে সমানুপাতিক, শুধুমাত্র ব্যস্তানুপাতিক হচ্ছে কোনটা কোনটা। একটা হচ্ছে 5 নাম্বার অক্সিজেন। অক্সিজেন বাড়লে সালোক সংশ্লেষণ কমে যায়। আর আরেকটা হচ্ছে শর্করার পরিমাণ 11 নম্বর। এই যে শর্করার পরিমাণ এটাও বাড়লে সালোক সংশ্লেষণ কমে যায়। তাহলে কত কত বলছি, 5 আর 11, এই দুটা ব্যস্তানুপাতিক, বাদ বাকি সব সমানুপাতিক। আর বাহ্যিক অভ্যন্তরীণের ক্ষেত্রে তো সূত্র বলেই দিছি, উদ্ভিদের কোনো কিছুর নাম থাকলে সেটা অভ্যন্তরীণ, নাম না থাকলে সেটা বাহ্যিক। ওকে, এবার আসলে লিমিটিং ফ্যাক্টর একটা কথা আছে, এটা তো দুইটা কথা যদি পড়বা যে ল অফ লিমিটিং ফ্যাক্টর কোন বিজ্ঞানী দিছে। এটা দিছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান। এই যে দেখো ব্ল্যাকম্যান। আর ল অফ মিনিমাম কে দিছে, লিবিক। দেখো মনে রাখবা মিনিমাম দিছে লিবিক, আর ব্ল্যাকম্যান দিছে হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। দুটা পড়বা। এগুলো আসলে টুকরো টুকরো অবজেক্টিভ আর কি, আর তো কিছু নেই। উইথ দ্যাট আমাদের সালোক সংশ্লেষণ টপিকও শেষ, আমাদের 3rd টপিক শেষ। আমরা ক্লাসের একদম শেষের দিকে, আমাদের শুধু আর একটা টপিক বাকি আছে। এখন আমরা একটা স্পট এক্সাম নিব। স্পট এক্সাম কি জিনিস? স্পট এক্সাম হচ্ছে আমরা কিছু কোয়েশ্চেন করব যেখান থেকে আমরা সবাই আনসার করার চেষ্টা করব যে আমরা জিনিসগুলো পারতেছি কিনা, বা আমরা এতক্ষণ যে পড়লাম পড়াটা কতটুকু এফেক্টিভ হয়েছে। আর ভাইয়া উত্তর বলে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, তো শুরু করা যাক। হ্যাঁ, প্রথম কোয়েশ্চেন দেখো। প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোন অ্যানায়নটি সবচাইতে দ্রুত গতিতে শোষিত হয়? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটা কি হবে দেখো তো। কোন অ্যানায়নটি সবচেয়ে দ্রুত গতিতে শেষ হয়? বা ভাইয়া খুব ইজিলি একটা টেকনিক শিখাইছিলাম, সেটা হচ্ছে কুইক KNO3, পটাশিয়াম নাইট্রেট। আচ্ছা, এটা এ হচ্ছে নাইট্রেট। উত্তর কি হবে? নাইট্রেট। ঠিক আছে, পরের কোশ্চেন চলে যায়। চলো, সালোক সংশ্লেষণে আলোর উপস্থিতিতে পানির বিভাজনকে কি বলা হয়? ভাই কিন্তু খুব সুন্দর করে বলছিলাম যে আলো মানে ফটো, আর বিভাজন এটার ইংলিশ হচ্ছে কি লাইসিস, ফটোলাইসিস। এবার তুমি নিজে আনসার করো, ফটোলাইসিস বলা হবে কোনটার? উত্তর হবে কি আলোর উপস্থিতিতে পানির বিভাজন। এই কামরুজ্জামান উত্তর করছে এ না তোরে, এ হচ্ছে ফটোফসফোরাইলেশন। এটা কি শিখেছি? আলোর উপস্থিতিতে এটিপি তৈরি হওয়া, সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। উত্তর হবে কি এখানে? উত্তর হবে ডি। ডি হচ্ছে কি ফটোলাইসিস, ডি হচ্ছে ফটোলাইসিস। হ্যাঁ, ঠিক আছে। আগেরটার উত্তর এ, আমার মনে হয় কামরুজ্জামান আগেরটা উত্তর করছে। ওকে, সালোক সংশ্লেষণের জন্য কি কি প্রয়োজন? দেখো 4টা জিনিস প্রয়োজন, ভাইয়া শিখিয়েছিলাম 4টা জিনিস প্রয়োজন। সেই 4টা জিনিস কোনটাতে লেখা আছে, কোন অপশনটাতে, সেটা তোমরা আরো উত্তর দেওয়ার চেষ্টা করো। আলো, ক্লোরোফিল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তাই না? আলো, ক্লোরোফিল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, ওকে, তাহলে এটাও পারতেছো। উত্তর হবে এ, তাই তো?
তারপর হচ্ছে এটা কি, সেটা হচ্ছে ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে এডিপি থেকে এটিপি তৈরি করাকে কি বলা হয়? এইটা কিন্তু ভাইয়া বলেছি, একটু আগেই বললাম তাই না? ফটোলাইসিস যখন বলতেছিলাম তখন বললাম ফটোলাইসিস মানে কি, পানির উপস্থিতিতে, আলোর উপস্থিতিতে পানির ভাঙ্গন, আর আলোর উপস্থিতিতে এটিপি তৈরি করাকে বলা হয় ফটো ফসফোরাইলেশন। উত্তর কি হবে? ফটো ফসফোরাইলেশন। বি নাম্বারটা আনসার, তাই তো? বি। এরপর দেখো চক্রীয় ফটোফসফোরাইলেশন নিয়ে কোয়েশ্চেন করছে। চক্রীয় ফসফোরাইলেশনে কোনটা হয়? পানির প্রয়োজন হয়, ফটোসিস্টেম 1 এবং 2 অংশগ্রহণ করে, ইলেকট্রন প্রবাহ একমুখী, অক্সিজেন উৎপন্ন হয় না। দেখো তো কোনটা তোমার মনে হয়? এখন তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, দেখো তো ক্লিয়ার করো। কারণ চক্রীয় বলছিলেন কি, চক্রীয় মানে গরিব, কিছুই হয় না, দুর্বল জিনিস। দেখো 1 নম্বর দিচ্ছে পানির প্রয়োজন হয়। এর কি পানির প্রয়োজন হয়? ও পানি দিয়ে কি করবে? ও তো পানি ভাঙতেই পারে না। পানি ভাঙে কে? পানি ভাঙে হচ্ছে PS2, মানে অচক্রীয়। তাহলে এটা তো হবেই না। ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 দুইজনেই চক্রিয় করে, মিথ্যা কথা। কারণ ফটোসিস্টেম 2 তো সারা জীবন কি করতে থাকে? অচক্রিয় করতে থাকে, ও তো চক্রিয় করতেই পারে না। তারপর 3 নম্বর দেখো ইলেকট্রন প্রবাহ একমুখী। আসলেই কি? আসলে তো একমুখী না, কারণ চক্রীয় তো, চক্র না। আর দেখো অক্সিজেন উৎপন্ন হয় না, হ্যাঁ এটা ঠিক কথা। কারণ কি? কারণ সে তো ফটোলাইসিস করতে পারে না। ফটোলাইসিস যেহেতু করতে পারে না, সে তো অক্সিজেন তৈরি করতে পারে না, ঠিক তো? তাহলে এই জিনিসটা মনে রাখবা, 4 নম্বরটা হবে এটা, অক্সিজেন উৎপন্ন হয় না। ঠিক আছে, এটাও পারবা, আশা করা যায়। হ্যাচো-স্ল্যাক চক্রের প্রথম যৌগ কি? পরীক্ষায় আসছে, হ্যাচো-স্ল্যাক চক্রের প্রথম যৌগ কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কিটো অ্যাসিড, রাইবোলোজ 1,5-বিসফসফেট। ওই যে যা সাইকেলটাতে ভাইয়া পড়াইছি, এটা দেখো লাস্ট স্লাইডে ছিল এটা, দেখো এই যে এখানে সুন্দর করে ছকের মধ্যে আছে, দেখো প্রথম স্থায়ী দ্রব্য সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর যদি তোমাকে কেলভিন চক্র বলতাম তাহলে উত্তর দিতে হচ্ছে 3PG, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, তাহলে উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, তোমরা মাশাআল্লাহ যারা যারা ক্লাসে আসো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা এত মনোযোগ দিয়ে ক্লাস করতেছো এবং সবগুলো কোয়েশ্চেনই ভালো করে পারতেছো। এখন আমরা আজকের লাস্ট টপিক পড়ব। আমি জানি না ক্লাসটা এখন পর্যন্ত তোমাদের কেমন লাগতেছে, ভাইয়া চেষ্টা করবো যে শ্বসন পার্টটাকেও যতটুকু সিম্পলিফাই করে দেওয়া যায়। ওকে, চল শ্বসনের মধ্যে থেকে কি কি পড়তে হবে। শ্বসন জিনিসটা কি, আগে শ্বসনের একটা বেসিক কনসেপ্ট বিল্ড আপ করো। শ্বসন তুমি জুলজি বইতেও পড়তেছো, শ্বসন তুমি বোটানি বইতেও পড়তেছো। পার্থক্যটা কি? তুমি জুলজি বইতে যে শোষণটা পড়তেছো ওটাকে বলা হয় বহিঃশোষণ, আর এই বইতে যে শোষণটা পড়তেছে এটা হচ্ছে অন্তঃশোষণ। বহিঃশোষণ যেটা ফুসফুসের ভিতরে হচ্ছে, মানে কোষের ভেতরে হচ্ছে না, সেটাকে আমরা বলি বহিঃশোষণ। ওইটা দিয়ে শুধু অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়, বুঝছি। আর এইটা যেটা আমরা পড়তেছি এটা হচ্ছে অন্তঃশোষণ, মানে কোষের ভেতরে যে শোষণ হচ্ছে। এবং এই শোষণে কি হয়? অক্সিজেনের মাধ্যমে খাদ্যবস্তুকে জারিত করে শক্তি তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে অক্সিজেনের মাধ্যমে খাদ্যবস্তুকে জারিত করে শক্তি তৈরি করা হয়, এটাই শ্বসনের মেইন কাজ। ওকে, আচ্ছা দেখো এখানে এই যে বিক্রিয়াটা দেখো, বিক্রিয়াটার মজার, কারণ এই সালোক সংশ্লেষণের যে বিক্রিয়া সেটাকে উল্টাই দিলে হয়ে যায় শ্বসনের বিক্রিয়া। শুধু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে 36 অণু এটিপি তৈরি হয়, শুধু এটাই পার্থক্য। শুধু পার্থক্য হচ্ছে 36 অণু এটিপি তৈরি হয়। তাহলে মনে রাখবা এটা যদিও সবাত শোষণের বিক্রিয়া, তাহলে সবাত শোষণে কত অণু এটিপি তৈরি হয়? 36 অণু এটিপি তৈরি হয়। শ্বসনের অঙ্গ মনে রাখবা, শ্বসন সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া দুইটাতেই হয়, তবে বেশিরভাগ অংশটাই হয় মাইটোকন্ড্রিয়াতে। শুধু একটা মাত্র ধাপ আছে যেটা হয় সাইটোপ্লাজমে, আমরা একটু পরেই পড়বো। তারপর চলে আসো, এরপর দেখো শ্বসনিক বস্তু, সাধারণত শ্বসনিক বস্তু হিসেবে শর্করা ব্যবহার হয়, তবে আমিষ চর্বি এগুলো ব্যবহার করা যায়। হ্যাঁ, এটা কিন্তু খুবই মজার ব্যাপারটা, বুঝছো? ভাইয়া যখন BCS এর ভাইবা দিচ্ছি, ভাইয়াকে কিন্তু জিজ্ঞেস করছে যে ধরো একটা ব্রেইন তোমার শ্বসনের জন্য, মানে যেটা হচ্ছে তোমার শক্তির জন্য, সে কাকে ইউজ করে জানো? সে মেইনলি ইউজ করে গ্লুকোজ। ঠিক আছে, এই জন্য দেখবা যে কারো শরীরে যখন গ্লুকোজ কমে যায় তখন সে হঠাৎ করে হাইপোগ্লাইসেমিক হয়ে অজ্ঞান হয়ে যায়, তাই তো? তাই কারণ ব্রেইনের সুগার দরকার, সুগার ছাড়া সে বাঁচতে পারে না। অন্যদিকে আমাদের হার্ট যেটা সারাক্ষণ পাম্প করে, সেটা কিন্তু সুগারের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে ফ্যাটের উপরে। ও ফ্যাটকে ভেঙে শক্তি তৈরি করে। দেখছো একটা মজার ইনফরমেশন, আমাদের ব্রেইন শক্তি তৈরি করে সুগারকে ভেঙে, মানে কার্বোহাইড্রেটকে ভেঙে, কিন্তু আমাদের হার্ট
সে শক্তি তৈরি করে হচ্ছে চর্বিকে ভেঙে, বুঝছিস? তাহলে এই কারণে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি সব কিছু থেকেই কিন্তু ভেঙে শক্তি তৈরি করা সম্ভব। ওকে, এবার আসো শোষণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সবাত শোষণ, একটা অবাত শোষণ। সবাত মানে অক্সিজেন, অক্সিজেনের উপস্থিতিতে যেটা হবে সেটা হচ্ছে সবাত শোষণ, অক্সিজেন না থাকলে যেটা হবে সেটা হচ্ছে অবাত শোষণ। সবাত শোষণ সাধারণত এই যে দেখো লেখা আছে বহু ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটিস্টা, উদ্ভিদ, প্রাণী সবার মধ্যেই সাধারণত সবাত শোষণ হয়, কারণ সবাত শোষণটাই অ্যাকচুয়াল ইউক্যারিওটিক বৈশিষ্ট্য। আর প্রোক্যারিওটিক প্রাণী মানে একদম আদিম প্রাণী, ওদের মধ্যে শুধু অবাত শোষণ হয়, ঠিক আছে? ওকে, সবাত শোষণের ধাপ মনে রাখবা, 4টা ধাপ আছে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, একটা হচ্ছে ক্রেবস চক্র, আর একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। মনে রাখবা শুধুমাত্র গ্লাইকোলাইসিস, সিস শেষ হয় কি দিয়ে? স দিয়ে। এটাই শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়, বাদ বাকি সবগুলো ধাপ হয় মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে? তাহলে আবার উচ্চারণ করো ভাইয়ের সাথে সাথে, গ্লাইকোলাইসিস এটা হবে সাইটোপ্লাজম, বাদ বাকি সব তুমি উত্তর দিবা কি? মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এটা পারবা। এবার চলে আসো গ্লাইকোলাইসিস যেটা, এই গ্লাইকোলাইসিস এর ধাপসমূহের মধ্যে থেকে তোমাকে কি পড়তে হবে ভাই একটু বলতেছি। প্রথমত পড়বে, এটা বিজ্ঞানী 3 জন মিলে এটাকে আবিষ্কার করছে, এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ইএমপি পাথওয়ে, এবং এটা যেহেতু শুধুমাত্র সাইটোপ্লাজমে হয় এই জন্য এটাকে সাইটোপ্লাজমীয় শ্বসন বলা হয়, সাইটোপ্লাজমীয় শ্বসন বলা হয়, সাইটোপ্লাজমীয় শ্বসন বলা হয়। আচ্ছা, গ্লাইকোলাইসিস থেকে তোমার মানে ফরস প্রথম যে জিনিসটা জানা সেটা হচ্ছে এইটাতে কি তৈরি হয়। মনে রাখবে এইটাতে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এই কথাটা তোমার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আচ্ছা, এবার আসো এখানে এনজাইম, এনজাইমের ক্ষেত্রে এখানে একটা বেসিক রুলস আছে, যে রুলসটা আমি লিখছিলাম এখানে ভাইয়া, সেটা হচ্ছে মনে রাখবা কোনো বিক্রিয়াতে যদি এটিপি তৈরি হয় বা এটিপি ভাঙে, সে বিক্রিয়ার এনজাইমের নাম হচ্ছে কাইনেস, সেই এনজাইমের বিক্রিয়ার নাম হচ্ছে কাইনেস। দেখবে যে তুমি ওই যে বিক্রিয়ার যে ছকটা আছে বইয়ের মধ্যে, ওই ছকটার মধ্যে দেখো সবগুলোর পাশে মানে কিছু কিছু বিক্রিয়ার পাশে এরকম করে লেখা আছে, দেখবা যে লেখা আছে এটিপি থেকে এডিপি, এভাবে করে লেখা আছে। তাহলে যদি এরকম লেখা থাকে তাহলে সেক্ষেত্রে ওই বিক্রিয়ার এনজাইমের নাম হবে কাইনেস। তুমি একদম ঠোঁটস্থ মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, কোনো বিক্রিয়াতে যদি এই যে NADH2 এর একই জিনিস দেখবে যে এরকম লেখা আছে, একটা NAD থেকে NADH2 এরকম লেখা থাকে, যদি এরকম কোনো কিছু পাও তাহলে সেক্ষেত্রে এনজাইমের নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস। ওকে, এবার হচ্ছে আইসোমারেস। আইসোমারেস হচ্ছে কি? সমান সমান, মানে মানে যেটাকে আমরা বলি যে যমজ ভাই, যেমন গ্লুকোজ আর ফ্রুক্টোজ এটা একে অপরের কি? যমজ ভাই। গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি হয়েছে, তাহলে ওখানে যে এনজাইম ব্যবহার হয় সেটার নাম হচ্ছে আইসোমারেস, সেখানে এনজাইমের নাম কি হবে? আইসোমারেস। আর যেখানে কার্বন ডাইঅক্সাইডের কাহিনী থাকবে সেখানে এনজাইমের নাম হবে কার্বক্সিলেস। ওই পাশে দিয়ে এরকম করে দেখবে যে এরকম করে দেখা থাকবে এরকম কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে অথবা কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে, তাহলে এই ধরনের এনজাইমের নাম হবে কার্বক্সিলেস। এই 4টা রুলস মনে রাখবা, ঠিক আছে? ওই যে আবারও বলতেছি, এটা আসলে খুব যে আসার মতো কারণ না, আসে না কারণ হচ্ছে ওই যে তীর চিহ্ন দিয়ে তো বিক্রিয়া পরীক্ষা দেয় না, যার কারণে দেখা যায় যে অবহেলিত থাকে, মুখের কথা দিয়ে যতটুকু আসে আর কি, ঠিক আছে? তাও এখান থেকে অন্তত পক্ষে তুমি যে এনজাইমগুলো পড়বা সেটা হচ্ছে ভাইয়া যে 3টা বলি অন্তত, এই যে 1 2 3 যে 3টা, এই 3টা অবশ্যই পড়বা। 1 নম্বর দেখো গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এখানে যে এনজাইম লাগে সেটার নাম হেক্সোকাইনেস। তারপর হচ্ছে তোমার গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা হচ্ছে আইসোমারেস। আর ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে হচ্ছে তোমার ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এখানে হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেস। এই 3টে এনজাইমের নাম অবশ্যই পড়বা। আর শেষের দিকের বিক্রিয়ার একটা এনজাইম পড়বা, যেমন এইটা পড়বা, এই যে তোমার কোথায় গেল, এই যে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি। দেখো এখানে ইনল তৈরি হয়েছে, ইনল, ইনলের নাম দেখলে উত্তর হবে ইনোলেস, ইনলের নাম দেখলে উত্তর হবে ইনোলেস, এটা মনে রাখবে, ইনলের নাম দেখলে উত্তর হবে ইনোলেস, ঠিক আছে? আর দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সব কিছুই সেম আছে, শুধু 3-এর জায়গায় 2 হয়েছে, এটাকে আমরা বলি মিউটেশন হয়েছে, এই জন্য এনজাইমের নাম হচ্ছে মিউটেস। কি নাম? মিউটেস। তাহলে 3-এর জায়গায় 2 হয়েছে, মিউটেশন হয়েছে, এনজাইমের নাম মিউটেস, ঠিক আছে? ইনল আছে, ইনোলেস, ইনল থাকলে ইনোলেস, 2 থেকে 3 এরকম থাকলে দিবা হচ্ছে তুমি মিউটেস। ওকে,
এইটা হয়ে গেল। এবার হচ্ছে গ্লাইকোলাইসিসের শক্তির ব্যাপারটা বুঝো। মনে রাখবা গ্লাইকোলাইসিসে টোটাল 4 অণু এটিপি তৈরি হয়, যার মধ্যে থেকে 2 অণু এটিপি খরচ হয়ে যায়। ব্যাপারটা বুঝো। যদি পরীক্ষা এরকম আসে যে গ্লাইকোলাইসিসে কয় অণু এটিপি তৈরি হয়, নর্মালি আসছে, তাহলে উত্তর দিবা কি 4 অণু এটিপি তৈরি হয়। যদি আসে যে নিট এটিপি কয়টা, নিট এটিপি মানে হচ্ছে যত তৈরি মাইনাস যত খরচ, তাহলে বিয়োগ করে দিলে কত হয়, 2টা। তাহলে নিট এটিপি তৈরি হয় হচ্ছে 2টা। আচ্ছা, আর NADH2 তৈরি হয় 2টা। তাহলে মনে রাখবে 2টা NADH2 তৈরি হয়, 2টা এটিপি তৈরি হয়। ওকে, পারবা। ওকে, এই পৃষ্ঠায় আসো। গ্লাইকোলাইসিসের গুরুত্ব এখানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়, গ্লুকোনিওজেনেসিসটা অবশ্যই পড়বা। যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার উল্টা প্রক্রিয়া যেটা, সেটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলি। সেখানে কি করি, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভেঙে যায় আর এখানে নতুন গ্লুকোজ তৈরি করি। ঠিক আছে, নতুন গ্লুকোজ তৈরি করি। সাধারণত এটা হচ্ছে রেডি বীজ, সূর্যমুখী বীজ ইত্যাদিতে হয়। রেডি বীজ আর সূর্যমুখী বীজ ইত্যাদিতে হয়। ওকে, এবার আসো পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। এখান থেকে তুমি ওই যে দেখো এটা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়। এই কথাটা আগেই ভাইয়া বলে ফেলছি। এখান থেকে দুইটা কথা বলবা। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনে কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড, একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা করে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। বলো, একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা করে অ্যাসিটাইল কোয়ে, তাহলে দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। আর এখানে কি হয়, বিক্রিয়াতে একটা করে দুইটা করে NADH2 তৈরি হয়। কি তৈরি হয়? NADH2 দুইটা তৈরি হয়। ঠিক আছে, দুইটা NADH2 তৈরি হয়, দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। আবার বলি, দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, দুইটা NADH2 তৈরি হয়। এইটুকু তুমি মুখস্থ রাখবা। ওকে, এই যে দেখো 2 কার্বনের সাথে অ্যাসিটাইল কোয়ে আর দুইটা NADH2 তৈরি হয়। ওকে, এবং এখান থেকে এই কথাটা মনে রাখবা যে এই বিক্রিয়াটাকে লিঙ্ক রিঅ্যাকশনও বলা হয়, কারণ এটা ক্রেবস চক্র আর গ্লাইকোলাইসিসের মধ্যবর্তী বিক্রিয়া। এই জন্য এই দুটার মধ্যে যে কানেকশন তৈরি করছে, এই জন্য এটাকে লিঙ্ক রিঅ্যাকশন বলা হয়। ঠিক আছে, বিক্রিয়ার সংকেত টঙ্কেত কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, লাস্টে আসো ক্রেবস চক্র, যেটাকে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়। সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়। এইখান থেকে তুমি এনজাইম অতগুলো পড়া লাগবে না, শুধু এনজাইম দুইটা পড়বা। একটা হচ্ছে এটা দেখো, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হয়। এনজাইমের নাম হচ্ছে ফিউমারেস, দেখবে লেখা থাকবে ফিউমারেস। সরি, এই যে ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়, এনজাইমের নাম হচ্ছে ফিউমারেস। আর সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হয়, এটা হচ্ছে সাকসিনিক ডিহাইড্রোজেনাস। পারলে এই দুটো এনজাইম পড়বা, না পারলে না পড়লেও চলবে, এগুলো কম আসে। ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে ধাপটা, মানে কার থেকে কি তৈরি হয় সেটা মনে রাখার উপায় আর কি। সাইট্রেট ইজ ক্রেবস সাইকেল সাবস্টেন্স ফর মেকিং অক্সালোঅ্যাসিটেট। তাহলে এই যে কথাগুলো এটা দিয়ে মিলাইছে, যে সাইট্রিক, আইসোসাইট্রিক, আলফা কিটোগ্লুটারিক, সাকসিনাইল কোয়ে, সাকসিনিক অ্যাসিড। ঠিক আছে, তো এভাবে পড়তে পারো চাইলে। তারপর আসো, এখান থেকে তেমন কিছু আমাদের গুরুত্বপূর্ণ নাই। আচ্ছা, এখানে আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রেবস চক্রে কী কী তৈরি হয়। মনে রাখবে এই যে ছকের মধ্যে 3 নম্বর পয়েন্টে আছে, যেখানে 2 অণু এটিপি তৈরি হয়, 6 অণু NADH2 তৈরি হয় আর 2 অণু FADH2 তৈরি হয়। এটা পরীক্ষায় আসে। তাহলে কী কী পাইলাম এখন পর্যন্ত চিন্তা করো। গ্লাইকোলাইসিসে 2 অণু এটিপি পাইলাম, 2 অণু NADH2 পাইলাম। তারপর আসো হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, যেটা সেকেন্ড ধাপ, সেখানে 2 অণু NADH2 পাইছো। আর এখানে হচ্ছে 2টা এটিপি, 6টা NADH2, 2টা FADH2, এইটুকু পড়বা। ওকে, এবার আসো লাস্টে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন জিনিসটা কি একটু বুঝো। এটা একটা ব্যাংকের মতো। আমি এতক্ষণ পর্যন্ত যা তৈরি করলাম এর মধ্যে থেকে যে NADH2 আর FADH2 জিনিসটা আছে, এগুলো আসলে বড় বড় টাকার নোট, ধরো 1000 টাকার নোট, 2000 টাকার, এরকম আর কি। তো এখন এগুলোকে ভেঙে আমি ক্ষুদ্র নোটে কনভার্ট করব, সেটা হচ্ছে এটিপি। সবচেয়ে ক্ষুদ্রতম নোট কোনটা? এটিপি। তাহলে এটা হচ্ছে একটা ব্যাংকের মতো, যেটা এই বড়গুলোকে ভেঙে ছোটোটাতে কনভার্ট করে। তাহলে যেটা কি করে, একটা NADH2কে ভেঙলে 3টে এটিপি তৈরি করে। কয়টা? 3টা। একটা NADH2 ইজ ইকুয়াল টু 3টে এটিপি। আর একটা FADH2কে ভেঙে 2টা করে এটিপি তৈরি করে। আচ্ছা, আর এটার 4টা ইউনিট আছে। কমপ্লেক্সগুলোর নামগুলো একটু দেখবা, যে কোনটা কি কি, নামগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করতে হয়, কম আসে পরীক্ষায়। আচ্ছা, এখানে দেখো এই যে এই ছকটা তোমাদের পড়তে হবে, যে গ্লাইকোলাইসিস দেখো, এই যে 2টে এটিপি তৈরি হয়। দেখো 2টে এটিপি তো আর কিছুই হবে না, এই যে 2টে এটিপি হিসেবে আছে। এই 2টা NADH2 তৈরি হয়। তো একটা NADH2কে, একটা NADH2 থেকে নর্মালি কয়টা তৈরি হবে? 3টা। তো 2টা থেকে তৈরি হবে কত? 6টা। তো হওয়ার কথা ছিল 6টা। এই যে দেখো এখানে হওয়ার কথা ছিল কিন্তু 6টা, কিন্তু এইখানে শুধু এটা ব্যতিক্রম, এটাতে 4টা। এটা শুধু মনে রাখবা ব্যতিক্রম 4টা। এটার ব্যাখ্যা আমি উপরের লেভেলের বইতে পড়ছি, যে কাহিনী হচ্ছে যে যখন এই
দুইটা NADH2 ভাঙার সময় আরও 2টা ATP খরচ হয়ে যায় এই NADH2টা ভাঙার সময়। তো যার কারণে এখানে 4টা ATP তৈরি হয়। এটাই শুধু ব্যতিক্রম, এটা স্টার মার্ক দিয়ে ব্যতিক্রম হিসেবে স্টার মার্ক করে রাখবা, এটা কিন্তু অবশ্যই তোমরা স্টার মার্ক করে রাখবা। এবার দেখো পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, দুইটা NADH2 থেকে 2 × 3 দেখো কত হয়েছে 6, ঠিক আছে, এখানে কিন্তু ঠিক আছে। আবার দেখো এখানে 6 × 3 কত হয়েছে 18টা ATP, 2 × 2 কত হয়েছে 4টা ATP, আর 2টা ATP থেকে 2টা ATP, টোটাল 36টা ATP। তাহলে এক অণু গ্লুকোজ থেকে সবার শোষণে কয়টা ATP পাওয়া যায়? 36টা ATP পাওয়া যায়। আর একটা ATP থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 10 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে টোটাল 360 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, 360 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, ঠিক আছে, এটা পড়বা, ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন আলাদাভাবে আসে অনেক সময়, যে ক্রেবস চক্র শেষে সর্বমোট একটা গ্লুকোজ থেকে কয়টা এটিপি পাওয়া সম্ভব? সেটা হচ্ছে 24টা এটিপি। তুমি চিন্তা করো তো, শুধু ক্রেবস চক্র, তাহলে এই যে 318টা, এই 4টা আর 2টা কত হলো 24টা। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে ক্রেবস চক্র, শুধুমাত্র ক্রেবস চক্রের মাধ্যমে একটা গ্লুকোজ থেকে কয়টা এটিপি পাবো? আমি পাবো হচ্ছে 24টা এটিপি, আর টোটাল পাবো কয়টা? 36টা এটিপি। ওকে, ঠিক আছে। এটা যেটা বললাম 360 কিলো ক্যালোরি। আর বলছে যে গ্লুকোজকে, এটা তো আমাদের জৈব সিস্টেম, মানে উদ্ভিদের ভেতরে পোড়াইলে পাচ্ছি কত? 360 কিলো ক্যালোরি। কিন্তু বলছে যে বাইরে যদি আমি একটা টেস্ট টিউবের মধ্যে গ্লুকোজকে পোড়াই, তাহলে সেখানে প্রায় 686 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, ঠিক আছে। এটা কারণ হচ্ছে বায়োলজিক্যাল সিস্টেমে তো বেশ কিছু লস থাকে আমাদের। ওকে, এরপর আসো অবাধ শোষণ। অবাধ শোষণ মানে যেই শোষণ অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, সেটাকে আমরা কি বলি? অবাধ শোষণ। অবাধ শোষণে মাত্র 20 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়, মাত্র কত কিলো ক্যালোরি? 20। এবং এটা সমান সমান হচ্ছে 2 ATP, মাত্র 2টা ATP তৈরি হয়। তাহলে কয়টা ATP তৈরি হয়? 2টা। আর অবাধ শোষণের ধাপ হচ্ছে মাত্র 2টা। একটা ধাপ কমন আছে, সেই ধাপটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এখানেও গ্লাইকোলাইসিস আছে, ওখানেও গ্লাইকোলাইসিস আছে। এখানেও সেম গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়, এবং গ্লাইকোলাইসিসের মাধ্যমে কি তৈরি হয়? সাইটোপ্লাজমের মাধ্যমে একটা গ্লুকোজ থেকে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। পার্থক্য হয় পরের ধাপটাতে। পরের ধাপটাতে এই পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হয়েছে, পাইরুভিক অ্যাসিড থেকে 2টা জিনিস তৈরি হতে পারে। হয় তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড, নয় তৈরি হবে ইথানল। নয় তৈরি হবে কি? ইথানল। যে কোনো একটা তৈরি হবে আর কি, ইথানল। হয় তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড, নয় তৈরি হবে ইথানল বা কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, 2টাই তৈরি হতে পারে যে কোনো, বুঝছো তো? তাহলে কখনো কখনো তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড, কখনো কখনো তৈরি হয় ইথানল আর কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা, এই সেকেন্ড ধাপটাতে একটু পার্থক্য আছে। তারপর আসো ল্যাকটিক অ্যাসিড তৈরি, এখানে এটা বলবে যে কতিপয় ব্যাকটেরিয়া প্রাণীতে, বিশেষ করে পেশিতে ল্যাকটিক অ্যাসিড বেশি তৈরি হয়। তাহলে ল্যাকটিক অ্যাসিড তাহলে বেশি তৈরি হয় হচ্ছে পেশিতে। ব্যাপারটা হচ্ছে কখন, আমি একটু বুঝাই বলি, তোমরা বুঝতে পারবা। যে ধরো তুমি একটা জিমের মধ্যে ব্যায়াম করতেছো, প্রথম প্রথম তোমার শক্তি আছে, তুমি পুশ আপ করতেছো, তুমি সব করতেছো, দেখবে যে বডি বিল্ড আপ হইতেছে। কিছুক্ষণ পর দেখবে যে এগুলো সব ব্যথা ব্যথা করা শুরু হয়ে গেছে। এখন কেন ব্যথা করতেছে? কারণ কি জানো? তুমি যখন তোমার লিমিটের বাইরে যখন কোনো কাজ করতেছো, তখন তোমার শরীরের অক্সিজেনের ঘাটতি হয়, যার কারণে শরীর আর কোষের ভিতরে অক্সিজেনের ঘাটতি হয়। তখন সে অক্সিজেন ছাড়াই শ্বসন করা শুরু করে দেয়। কারণ তুমি তো ধরো পারবা হচ্ছে 10টা করতে, তুমি 10টার জায়গায় 20টা করতেছো, 20টা করলে শক্তিটা সরবরাহ দিতে হবে না? তো তখন কি হয়? অবাধ শোষণ হয়, এবং অবাধ শোষণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিডগুলো তোমার এই কোষের চারপাশে জমা হয়, এবং ল্যাকটিক অ্যাসিড খুবই মানে মানে ইরিটেন্ট পদার্থ, যার কারণে শরীরের মাসেলগুলোতে পেইন হয়, বুঝছো? এই জন্য জিম করার পরে মাসেল পেইন হয়, ঠিক আছে, বুঝছো? এটা ল্যাকটিক অ্যাসিডের কারণে। ওকে, এগুলো বলে ফেলছি ভাইয়া। আচ্ছা, ব্যবহারগুলোতে আসো। ব্যবহারগুলোতে পড়বা যে বেকারি শিল্পে ব্যবহার করা হয় ইস্টের ফার্মেন্টেশন, এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। তারপর মদ শিল্পে পড়বা। মদ শিল্পে দেখো আঙ্গুরের রস থেকে ওয়াইন তৈরি করা হয়, অ্যাপেলের রস থেকে সিডার তৈরি করা হয়, এই দুটো পড়বা। তারপর দুগ্ধ শিল্পে ব্যাকটেরিয়ার নামগুলো পড়বা। দেখো ল্যাক্টোব্যাসিলাস, তারপর স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, দেখো ল্যাক্টো নামটা আছে না, ল্যাক্টো এই নামটা থাকবে, ঠিক আছে। আর চা তামাক তৈরি করাতে ব্যাসিলাস মেগাথেরিয়াম ব্যবহার করা হয়। আর ভিটামিন তৈরিতে দেখো থায়ামিন এবং রিবোফ্লাভিন, এগুলা ইস্টের সাহায্যে তৈরি করা যায়। আর এগুলো জাস্ট রিডিং, এগুলো তো ইম্পর্টেন্ট না, এগুলো গেলে। এবার আসো লাস্ট টপিক, যেটা হচ্ছে শ্বসনিক কোষেন্ট। এটা অবশ্যই পড়তে হবে। শ্বসনিক কোষেন্টটা তুমি মনে রাখবা কি দিয়ে? তুমি মনে রাখবা ওএমজি না, তুমি মনে রাখবা ওগোমা। তুমি মনে রাখবা কি? ওগোমা, ঠিক আছে। ধরো তুমি আমি
মানে ধরো একটা এখন একটা হঠাৎ করে তোমার কাছে খুব আশ্চর্যজনক একটা কিছু দেখে ফেললা তুমি, তখন তুমি কি বলতা? তুমি বলতা না ও মাই গড, মানে ও এম জি বলতা। কিন্তু আমি তো ও এম জি বলি না, আমি বলি কি জানো, আমি বলি ও গো মা। ও গো মা দিয়ে কি, ও গো মা দিয়ে মনে রাখবো অলিক, গ্লুকোজ আর হচ্ছে মালিক। অলিক, গ্লুকোজ আর মালিক। অলিক, গ্লুকোজ, মালিক। দেখো অলিক অ্যাসিডের শ্বসনিক কোষণ 0.7, এরপরটা 1, এরপরটা 1.3। ঠিক আছে, দেখো 0.3 করে বাড়ছে। তো মনে রাখবে কি দিয়ে, ও গো মা। তাহলে তোমার সিরিয়ালটা মনে থাকবে, তুমি পরীক্ষা আনসার করতে পারবে। তাহলে শ্বসনিক কোষণটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, এবার আসো এই যে যেটা বললাম ও গো মা দিয়ে মনে রাখো। লাস্টের প্রভাবক, এখানে ব্যস্তানুপাতিক প্রভাবক হচ্ছে তোমার 5 নাম্বারটা, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এটা ব্যস্তানুপাতিক প্রভাবক, আর ব্যস্তানুপাতিক প্রভাবক নাই, একটাই কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। ঠিক আছে, ওকে। এই হলো আমাদের মোটামুটি শেষ বলা যায়। এখন আমরা একটু স্পট এক্সাম নিব, স্পট এক্সামের পর ক্লাস শেষ হবে। তবে আরেকটা অবজেক্টিভ একটু ভাইয়া বলে দিই, যেটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে 4টা তাপমাত্রা এই চ্যাপ্টারে আছে। 4টা তাপমাত্রা, 4টা তাপমাত্রা ভাইয়ের সাথে সাথে শুনে ফেলো। সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের সবচাইতে বেশি হয় কোন তাপমাত্রায়? এই কোশ্চেনটা পরীক্ষায় আসলে তোমার উত্তর হবে 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। কত বলছি? 20 থেকে 35 ডিগ্রি। আচ্ছা, তারপর আছে শ্বসন সবচাইতে ভালো হয় কত তাপমাত্রায়? উত্তর দিবা 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সালোক সংশ্লেষণ হচ্ছে 20 থেকে 35, শ্বসন বললে দিব 22 থেকে 35। এবার আসো C3 আর C4 উদ্ভিদের মধ্যে দুইটা তাপমাত্রা পাবা। মনে রাখবে C3 ভাইয়া তো বলেই দিছি সব কিছু কেমন, কম 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 কম। আর C4 সব কিছু কমন, বেশি 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 বেশি। তাহলে C3তে কম কম 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে সবচেয়ে ভালো হয়। আর C4 উদ্ভিদ সবচেয়ে বেশি 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তাহলে 20 থেকে 35, 22 থেকে 35, 10 থেকে 25 আর 30 থেকে 45। ঠিক আছে, ভাইয়া যেভাবে গুছাই দিছি তুমি বইয়ের মধ্যে একটা নোট করে লিখে রাখো, তাহলে তোমার জিনিসটা ইজি হয়ে গেল। হ্যাঁ, ওকে, এই পর্যন্তই হইলো। এবার ভাইয়াকে বলো যে কোনো কোয়েশ্চেন থাকলে ভাইকে কোয়েশ্চেন করতে পারো। আর ক্লাস কেমন লাগলো ভাইকে জানো। আর লাস্টে আমরা একটা স্পট এক্সাম আছে, তো স্পট এক্সাম দিয়ে যাও। ঠিক আছে, ওকে। চলো তাহলে আমরা লাস্ট স্পট এক্সামগুলো শুরু করে দিই। হ্যাঁ, সবাই আনসার করতে পারবা। তাপমাত্রাটা আবার একটু বললে ভালো হয়। তাপমাত্রা বললাম সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় কত তাপমাত্রায়? উত্তর দিবা কত? উত্তর হবে 20 থেকে 35। সালোক সংশ্লেষণ 20 থেকে 35, শ্বসন 22 থেকে 35, C3 উদ্ভিদ 10 থেকে 25, C4 উদ্ভিদ 30 থেকে 45। ওকে, চলো দেখো গ্লাইকোলাইসিস সম্পর্কে নিচের কোনটি সঠিক? কোষের মাইটোকন্ড্রিয়াতে ঘটে, সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা, কারণ আমরা জানি গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়। কোষীয় শ্বসনের প্রথম ধাপ, হ্যাঁ এটা তো সত্য কথা। ঠিক আছে, এটাই উত্তর হবে। অপর নাম টিসিএ চক্র, না এটা মিথ্যা কথা। টিসিএ চক্র হচ্ছে ক্রেবস চক্রের অপর নাম। আর শ্বসনিক বস্তু সম্পূর্ণ ধারণ করে না, সম্পূর্ণ ধারণ করে না। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে শ্বসনের প্রথম ধাপ। তারপর দেখো ক্রেবস চক্র কোষের কোথায় সংঘটিত হয়? ক্রেবস চক্র চিন্তা করো তো, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট। বা এত একটা সহজ টেকনিক বলছি। সহজ টেকনিক হচ্ছে তো যে তোমার একদম সহজ টেকনিক হচ্ছে যে তোমার ইয়ে বাদ দিয়ে, গ্লাইকোলাইসিস বাদ দিয়ে সবগুলোই মাইটোকন্ড্রিয়াতে হয়। এটা হবে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, তারপরে নিচের কোনটি গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রকে সংযোগ করে? বলছিলাম না, যেটা সেকেন্ড বিক্রিয়াটা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, তাই না? তাহলে কি হবে? অ্যাসিটাইল কোয়ে, যেটা হ্যাঁ অ্যাসিটাইল কোয়ে, যেটা পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয়, এটাই কিন্তু লিঙ্ক পদার্থ। এটা দিয়েই কিন্তু ক্রেবস চক্র এবং পাইরুভিক অ্যাসিড মানে ফার্স্টের গ্লাইকোলাইসিস সংযুক্ত হয়। ওকে, উইথ দ্যাট আজকের ক্লাস শেষ। সোনার বাংলাদেশ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তো আশা করি সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।